নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ইতিহাস সেরা নির্বাচন করা হবে ফেব্রুয়ারি মাসে, এটি শুনেছি, এমন কথা প্রায়ই স্মরণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা সহ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলেছেনই, পুরো যে উপদেষ্টা পরিষদ তারাও বলছেন যে ইতিহাসের সেরা নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে। বিএনপি এবং তার রাজনৈতিক সারথীরাও ভোট নিয়ে অনেক আগ্রহী, অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও আগ্রহের কম বেশি এবং সময় অসময় নানা রকম দেখা যাচ্ছে। এইসব বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে মানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে নির্বাচন আয়োজন কতটা ভালোভাবে সম্পন্ন হবে সেসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর। জনাব আনিস আলমগীর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। এবং আমাদের সাথে আরও আছেন আমার বাংলাদেশ এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ব্যারিস্টার ফুয়াদ, আপনিও আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আপনি আমাদের সাথে, নির্বাচন আসছে বা এই সরকার ক্ষমতায় আছে 1.5 বছরের মতো বেশি সময় হলো, আমরা যারা সাংবাদিকতা করছি বা মিডিয়া গত 15 বছরের সরকারের তুলনায় অনেকখানি স্বাধীন রয়েছে বলে আপনি মনে করেন কিনা গত কয়েক বছরের তুলনায়? এবং এই সময়ে এসে আমরা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে, খোদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক কিছুই আসলে বলতে পারছি। আপনি নিজেও অনেক সমালোচনা করছেন যেটা হয়তো শেখ হাসিনার সরকারের আমলে করা সম্ভব ছিল না। আপনি আমার বক্তব্যের সাথে একমত কিনা? কিছু ক্ষেত্রে একমত, আবার কিছু ক্ষেত্রে আমি দ্বিমত আছে। জি। মানে এই যে আমাদের স্বাধীনতা ফিল করাটা এবং স্বাধীনতা না ফিল করাটা, এটা দুইটাই সত্য। স্বাধীনতা ফিল করছে এই ক্ষেত্রে যে এটা সত্য, শেখ হাসিনার আমলে যে ধরনের একটা আতঙ্ক ছিল, বিভিন্ন গোয়েন্দা সংস্থার আতঙ্ক ছিল, কাকে কখন তুলে নিবে সে ধরনের একটা ভয় ছিল। সে ভয় থেকে আমরা ওই পরিমাণে, যেই পরিমাণে আমাদের ভোকাল হয়ে কথা বলা ছিল সেটা ছিল না। কিন্তু আবার আরেকটা জিনিস ছিল যে কথা বলতে যে বাধা পেয়েছি তা না, কথা বলেছি, কিন্তু এক ধরনের ভীতি কাজ করেছে। বর্তমান সময়ে যে ভীতিটা, সেটা কিন্তু এই এজেন্সিগুলোর ভীতি না, কিংবা সরকারের তরফ থেকে ভীতি না। বর্তমান সময়ের ভীতি হচ্ছে যে মব ভায়োলেন্স। এই যে সরকারের হয়ে নানা গোষ্ঠী তৈরি হয়েছে, এই গোষ্ঠীগুলো এক একটা ভয় দেখায় যে ওকে ধরো, একে মারো, এই কেন কথা বলে। এই যে এখন মোট কথা হচ্ছে একটা অরাজকতার সমার চলতেছে ডক্টর ইউনূসের আমলে। ডক্টর ইউনূস কাউকে না, অনেকে হয়তো কথা বলতে পারছে না। পার্সোনালি আমি বলবো যে আমাকে কথা বলতে বাধা দেয়নি, কিন্তু উনি বাধা দিচ্ছে না, কিন্তু প্রতিষ্ঠানগুলো থেকে বাধা আছে। প্রতিষ্ঠানগুলো থেকে বাধা আছে মানে যে আনিস আলমগীরকে টক শোতে নিও না, কোথাকার কোন একজন ইউটিউবার বলে দিলেন, কিংবা যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে ওই ধরনের ইউটিউবার যারা বিদেশে বসে বসে লেকচার দেয়, তারা বললো যে অমুককে নিও না। তো সেই টেলিভিশন ভয় পেলো যে না না, আমি কেন ওকে আর আনবো না। আমি নাম ধরে কয়েকটা টেলিভিশনের নাম বলতে পারি, কিন্তু এখন বলবো না সেটা, কারণ তারা নিজেরা জানে তারা কি কারণে আনতে পারছে না, এবং তারা অপারগতাও প্রকাশ করে যে এই কারণে আমরা পারছি না। এখন দেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ডক্টর ইউনূস হয়তো বাধা দিচ্ছে না, কিন্তু ইউনূসের হয়ে অনেকে আমাদেরকে বাধা দিচ্ছে, বলছে যে অমুকে আনো কেন, তমুকে আনবে না। তো এবং তাদেরকে, মালিকদেরকে হুমকি দিচ্ছে, তোমার দুর্নীতি নিয়ে লিখবো যদি এটা করতে থাকো। তো সেই ধরনের একটা বাধা তো আছেই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে শেখ হাসিনার আমলে যে ধরনের বাধা ছিল, আমরা একটা নির্দিষ্ট গোষ্ঠীকে ভয় পেতাম, একটা নির্দিষ্ট এজেন্সিকে ভয় পেতাম। এখন সেই ভয়টা এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন কে কার উপর কে হামলা করবে কখন, তার কোনো ইয়ত্তা নেই। আনিস ভাই, আমি শুধু এই ব্যাপারটাকে, আপনি বলতেছিলেন যে এখন আর কোনো গোয়েন্দা সংস্থার কোনো ভয় নাই বা গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে যাবে সেই ভয়টা পাওয়া যাচ্ছে না, কিন্তু আসলে একটা মব, অনেক গোষ্ঠী করে যে আপনাকে নেওয়া বা উমুককে নেওয়া তুমুককে নেওয়া, সেটা থাকতেছে। এমন কি হইতে পারে আনিস ভাই যে ওই সময় হয়তো মব ভায়োলেন্সের শিকার আপনি হন নাই, কিন্তু আরো অনেকে হয়েছে? এরকম কি হইতে পারে যারা মব ভায়োলেন্সের শিকার, আপনি যেটাকে বলতেছেন সেটা আপনাকে কখনো ফিল করতে হয় নাই, কিন্তু যারা ওই সময় একটু রাইটিস্ট কথা বলছে, একটু ইসলামপন্থী কথা বলছে, বা একটু বিএনপি জামায়াতের হয়ে কথা বলছে, এমনকি বামপন্থী হয়ে কথা বলছে, তাদেরকে সাংঘাতিক রকম মব ভায়োলেন্সের শিকার হইতে হয়েছে?
হ্যাঁ, সেটা তো অস্বীকার করার উপায় নাই, সেটা আমাকে নিয়ে হয়েছে। হ্যাঁ, আমাকে ছাত্র ইউনিয়নের তথাকথিত বিপ্লবী এখন সভাপতি, সেও পর্যন্ত বলেছে যে একে একে ধরো, একে মারো। আমি নাম বলবো না, এগুলো এখন খুব আনপ্লেজেন্ট শোনায়। তারপরে সবচেয়ে বড় আরেকটা ঘটনা তো আমার চোখের সামনেই আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সংগ্রাম পত্রিকার যে সম্পাদক মিস্টার আসাদ, উনাকে অফিস থেকে তুলে নিয়ে মবগিরি করা হয়েছে। ওখানে ছাত্রলীগ বা ছাত্রলীগ নামধারী লোকেরা গিয়েছে। সো এই খালেদ যেভাবে বলছেন আপনি যে ভিন্ন মতের লোকদেরকে করা হয়েছে মব ভায়োলেন্স, সেটা অস্বীকার করার উপায় নাই। আওয়ামী লীগ সেটা অস্বীকার করতে পারবে না, কিংবা আওয়ামী লীগের ছাত্র সংগঠন অস্বীকার করতে পারবে না যে তারাও মব ভায়োলেন্স করেনি। তবে ডক্টর ইউনূসের আমলে যে মাত্রায় মব ভায়োলেন্স হচ্ছে, সেটা ইতিহাসের সেরা। এবং সেদিক থেকে আমরা সবসময় বলে আসছি যে ইতিহাস যদি লেখা হয়, মবের জনক হিসেবে ডক্টর ইউনূসের নাম লেখা থাকবে। কিন্তু আনিস ভাই, আমি একটু আনিস আলমগীর ভাইয়ের সাথে আমার একটু পরিচয়ের কথা বলি। আনিস ভাই আমার সরাসরি বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, অর্থাৎ সাংবাদিকতাতেও তিনি নানাভাবে আমার পথ প্রদর্শক, অনেক আগে থেকে তিনি সাংবাদিকতা করছেন। সেই দাবি থেকে আমি বলছি, আপনার এই কথার সাথে আমি একটু ডিফার করি আনিস ভাই, এই কারণে যে আমার মনে আছে যে 2023-এর জুলাই মাসে আমি তৎকালীন ছাত্রলীগের সভাপতিকে একটি শুধু প্রশ্ন করেছিলাম যে আপনি যে গাড়িটি চড়ছেন সেটি কোত্থেকে আপনি পেয়েছেন। যেভাবে আমাকে আক্রমণ করা হচ্ছে, শুধু আমাকে না, কিন্তু আমার পুরো পরিবারকে, আমার মা আছেন ফেসবুকে, আমার মেয়ে আছেন ফেসবুকে, আমার স্ত্রী আছে, পুরো পরিবারকে যেভাবে আক্রমণ করা হয়েছে, এখনকার সময় আক্রমণ করা হয় কিন্তু সেইটাকে এখনো ছাড়া যেতে পারে না। নিশ্চয়ই ছাড়ায় যাবে, চেষ্টাটা জারি আছে। আমি দেখি জামায়াত বা বিএনপি বা এনসিপির যারা সমর্থক, তাদের চেষ্টাটা জারি আছে। আমি খালেদ আপনার এটাতে সিম্পেথাইজ, আমি অস্বীকার করছি না যে তাটা করে নাই, আমার ওই ঘটনাটা মনে নাই তাই বলছি। কিন্তু ডক্টর আসাদ সাহেবের কথা মনে আছে, সিনিয়র সাংবাদিক, প্রেস ক্লাবের মেম্বার এবং বাংলাদেশের একজন প্রতিযোদ্ধা বলবো আমি, তো এরকম একটা লোককে যখন এটা করেছে সেটা আমার মনে আছে। আপনাকে পার্সোনালি করেছে, আপনি আপনারটা মনে রেখেছেন। আমাকে পার্সোনালি যেটা করেছে বলছি না, ছাত্র ইউনিয়নের কতগুলো আমার জন্য করেছে। বিশেষ করে আমি যখন একবার একটা ইয়ে নিয়ে, রামপাল নিয়ে আমার একটা পজিশন বললাম যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেটা হচ্ছে, আমি মনে করি যে এটা সময়ের প্রয়োজনে বাংলাদেশের দরকার আছে, কারণ আমি এটা আমার মত রেখেছি। এবং আমি সেখানে বলেছিলাম যে এখন যারা রামপাল আন্দোলন করছে তাদের সিংহভাগ বামপন্থীরা করছে, কিন্তু হঠাৎ করে বিএনপি এখানে অংশ নিয়ে এটাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। এটা অনেকের পছন্দ হয়নি, তারা তখন আপত্তি করেছে। তো আমি এটা আপনার সাথে অস্বীকার করি না যে আমাদেরকে এইভাবে ট্যাগ দেওয়া হয়েছিল তখনও, কিন্তু আমি মনে করি না যে ডক্টর ইউনূসের আমলে যেভাবে হচ্ছে এবং যেভাবে বিচ্ছিন্নভাবে যাকে যেখানে যেভাবে পাচ্ছে, ওইরকম মববাজি ছিল না তখন। আপনাকে মবগিরি করেছে বা ছাত্রলীগের কোনো এক নেতা আপত্তিকর কথা বলেছে, আপনার কিন্তু একটা ক্ষেত্র ছিল, আপনি বলতে পারতেন, আপনি তোফায়েল আহমেদকে ফোন করতে পারতেন, আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি ছিলেন তাকে ফোন করতে পারতেন, বলতে পারতেন যে ভাই এটা হচ্ছে। তারাও সেটা ব্যবস্থা নেওয়ার মতো একটা সম্পর্ক ছিল আমাদের সাথে। এখন কাকে বলবো, কার বিরুদ্ধে কাকে বলবো, এটাও সেই ইন্টারেস্টিং পয়েন্ট আনিস ভাই। আমার মনে হয় যে এটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট আপনি তুলে ধরছেন যে এখন আসলে বলার কে আসে। তবে আমি একটু ব্যারিস্টার ফুয়াদের কাছে, আমার অরিজিনাল প্রশ্ন আছে, কিন্তু ব্যারিস্টার ফুয়াদের কাছে আমি একটু জানতে চাই যে ব্যারিস্টার ফুয়াদ, আমরা কিন্তু এরকম দেখি নাই এর আগে যে সাংবাদিকদের বা যারা কথা বলতেছে, যারা রাজনৈতিক প্রতিপক্ষ না, তাদেরকেও প্রতিপক্ষ বানাইতে। এইটার কারণটা কি আসলে? মানে সাংবাদিকরা তো আসলে হ্যাঁ, আপনি বলতে পারেন 15 বছর ধরে শেখ হাসিনার সামনে সাংবাদিকরা খুবই নতজানু ভূমিকা রাখছে, কিন্তু নতজানু ভূমিকা রাখে নাই এরকম সাংবাদিকতা তো আছে। আমি বারবার বলতে চেষ্টা করি, শেখ হাসিনার আমলেই সাংবাদিকতা হয়েছে, যখন সোনা চুরির কথা সামনে আসছে, যখন রূপপুরে বালিশের কথা সামনে আসছে, যখন এস আলমের দুর্নীতির কথা সামনে আসছে, শেখ হাসিনার আমলেই কিন্তু এগুলি হয়েছে। দিনের পর দিন সাংবাদিকরা কিন্তু চেষ্টা করে গেছে। কিন্তু এইটা কেন হইতেছে যে এখন এই সরকারের কোনো সমালোচনা করলে বা এই ধরনের, ধরেন আপনার কোনো সমালোচনা করলেই আপনার সমর্থকরা ব্যারিস্টার ফুয়াদ আনিস আলমগীরকে বলতেছেন যে তুমি হচ্ছে ফ্যাসিস্টদের দোসর। এইটার কারণটা কি আসলে, আপনার কি মনে হয় ব্যারিস্টার ফুয়াদ? যে সোসাইটি লম্বা সময় যদি এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদ, স্বৈরাচার, অগণতান্ত্রিক আমলের ভিতর দিকে যায়, তখন সমাজ কিন্তু আপনার যথেষ্ট তার মূল্যবোধ হারিয়ে ফেলে। ফ্যাসিবাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা হয় সেটা হচ্ছে যে
সমাজের ভিতরকার নাগরিকদের মধ্যকার যে সম্পর্ক, যে মর্যাদার সম্পর্ক, সম্মানের সম্পর্ক, গণতান্ত্রিক মূল্যবোধের সম্পর্ক, এই সম্পর্কগুলো নাই হয়ে যায়। তাই আজকে আপনি অনলাইনে কারণে অকারণে অথবা যে কোনো জায়গায় আপনি দেখবেন আমাকে নিয়ে প্রচুর মানে মানে ফেক নিউজ বানানো, কন্টিনিউয়াস গালাগালি, পাকিস্তানের দালাল ইসলামাবাদে করাচি পাঠায় দেয় প্রত্যেক দিন টিকিট ছাড়া, বিমান ছাড়া। তো এইটা একটা বড় জায়গা হচ্ছে ওইটা আর কি। একটা সমাজে যখন লম্বা সময় গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা থাকে, মানুষ যখন নিজেদের অ্যাঙ্গার, দ্বিমত, ভিন্ন মত এটাকে ভেন্টিলেট করতে পারে এবং এই ভেন্টিলেট করতে গিয়ে সে কোনো ভয়ের ভীতির মুখোমুখি হবে না, তখন সে সেই জায়গাগুলো ডেভেলপ করে। বাংলাদেশে যে যাত্রাটা শুরু হয়েছিল 91-তে, এইটা এসে হোঁচট খেয়েছে। তো গত 16-17 বছরে যেটা হয়েছে যে বাংলাদেশে সিম্পলি আমরা একটা ফ্যাসিস্ট আপব্রিঙ্গিং এর মধ্য দিয়ে বড় হয়েছি। সাংবাদিকদের কথা আপনি যেটা বলেছেন, যে কথাটা তো আসলে সত্য না। আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি কি যখন ইন্ডিপেন্ডেন্টে ছিলেন তখন কি আপনি হেনস্থার শিকার হন নাই? আওয়ামী লীগের নেতারা, সাবেক এমপিরা বিভিন্ন সময় কি আপনাকে হেনস্থা করে নাই? করেছে তো। মাহমুদুর রহমান ভাই আমার দেশের সম্পাদক ছিলেন, ওনাকে হেনস্থা করেছে না? কিন্তু আমার দেশের সব সাংবাদিক, নয়াদিগন্তের সাংবাদিক। আনিস ভাই যে কথাটা বলতেছেন, যেমন ধরেন আমাকে হেনস্থা মানে কি, 2015 সালে শেখ হাসিনাকে ওই প্রশ্ন করার পরে আমাকে আর কোনো কিছুতে দাওয়াত দিল না জীবনে, এটাকে আপনি হেনস্থা বললে হেনস্থা? কোনো বড় পলিটিক্যাল লিডার আসতে চাইলো না অনুষ্ঠানে, সেইটা একটা হেনস্থা বললে হেনস্থা? সারাক্ষণ ধরেন আমার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ফাইল তৈরি, আমি কবে কি বলছি সেগুলি, কিন্তু এই কথাগুলিও আমি আসলে বলতে পারতাম যখনই পাইছি, যখনই আওয়ামী লীগের কোনো মন্ত্রীকে পাইছি সেগুলি বলতে পারতাম। আনিস ভাই যেটা বললেন, এখন কেউ বলার কোনো জায়গা নাই, মানে কারে আপনি বলবেন? দেখা যাচ্ছে যে আপনিও আপনার কথাই বললেন অকারণে, মানে আপনার সাথে যুক্তিতে হয়তো পারতেছে না, যুক্তিতে হয়তো মিলতেছে না, কোথাকার কোন জায়গার কোন ভিডিও বাইর করে আমাকে 100 লোক জিজ্ঞেস করতেছে যে এইটা কি ঠিক কিনা, এইটা ওইটা কিনা, মানে এগুলি কি আসলে, মানে এটা কেন? না, এটা তো বললাম যে এই যে আওয়ামী ফ্যাসিবাদের কথা বললাম, যে টোটাল মূল্যবোধ তো মানে ডিক্লাইন করেছে। ডেমোক্রেটিক যে ভ্যালু সিস্টেম, এটা তো একটা কন্টিনিউশন লাগে। একটা জেনারেশন যখন আপনি তাকে সাপ্রেস করে রাখবেন, সে যখন তার অ্যাঙ্গার ভেন্টিলেট করতে পারবে না, দ্বিমত ভেন্টিলেট করতে পারবে না, তখন তো সে সুডো মানে আইডি খুলে আপনাকে, আমাকে অথবা অন্য কাউকে সে এটা করবে। অতএব এই জিনিসটার দায় হইলো পুরো ফ্যাসিবাদকে নিতে হবে। গণজাগরণ মঞ্চ কি একটা মব না বলেন? এখান থেকে কি বাংলাদেশে হাজার হাজার কোম্পানির তালিকা করা হয়নি? প্রত্যেক দিন অমুক ইসলামী ব্যাংককে ধরো, ইসলামী ব্যাংক হাসপাতাল ধরো, অমুক কোম্পানিকে অ্যাটাক করো, অমুক কোম্পানি ভাঙো, আমার দেশ জ্বালায়া দাও, নয়াদিগন্ত জ্বালায়া দাও, সংগ্রাম জ্বালায়া দাও, এগুলো কি মব ছিল না? আজকে এই যে আনিস ভাই বলছে না যে আমি তোফায়েল আহমেদ সাহেবকে ফোন করতে পারতাম, আমরা কি পারতাম? যারা বিএনপি জামাত করেছে, খালিদ ভাই চিন্তা করেন, আপনি যদি বেক্সিমকো অথবা সালমান এফ রহমানের প্রতিষ্ঠানে না কাজ করতেন, আপনি কি এই লেভেলের অ্যাকাউন্টেবিলিটির সাংবাদিকতা করতে পারতেন? এটা কি আপনার দিগন্ত টিভির সাংবাদিকরা এই লেভেলের সাংবাদিকতা করতে পারতেন? আমার কাছে মনে হয় যে বেশে ফুয়াদ, এই প্রসঙ্গটা নিয়ে আমরা নিশ্চয়ই আরেকদিন আলাপ করবো। তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এমন কোনো টেলিভিশন ছিল না, আমি যে সময় সাংবাদিকতা করেছি 12 থেকে 19, যাদের সাথে শেখ হাসিনার সরকারের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। মানে এটা আমি যদি আজাদ সাহেবের টেলিভিশনে কাজ করতাম, আপনি আমার একই কথা বলতেন। আমি যদি বসুন্ধরাতে কাজ করতাম, একই কথা বলতেন। যমুনায় কাজ করতাম, আপনি আমার একই কথা বলতে পারতেন। যারা যমুনা, বসুন্ধরা, আজাদ ভাই টিভিতে কাজ করেছে, পার্থক্য আছে খালিদ ভাই, একটু পার্থক্যের জায়গা হচ্ছে আপনার স্বাধীনতাটা আপনি মেনটেন করছেন, সেটা আপনি এটাও জানতেন, এটা আমার অর্জন। কিন্তু এইটাতে যখন আপনি বলেন যে এটা সালমান এফ রহমানের টিভিতে কাজ করছি বলে, আমি এটা মানতে রাজি না। আমার চেয়ে বেশি সম্পর্ক দুইটাই আছে এখানে, দুইটা উপকরণ আছে। একটা হচ্ছে যমুনা টিভি, বসুন্ধরা টিভি সম্পর্ক, আজাদ সাহেবের সম্পর্ক শেখ হাসিনার চেয়ে কোনো অংশে কম ছিল না। এসালামের টিভি ছিল, তারপরে ধরেন এসালামের টিভি ছিল, ক্ষমতার পার্থক্য, এসালামের টিভি ছিল, ক্ষমতার পার্থক্য তো আছে, কিন্তু আপনার ধরেন এসালামের সাথে তো আপনি সালমান এফ রহমানের তুলনা করতে পারবেন না ক্ষমতার জায়গা থেকে। একটা পর্যায়ে এসালাম ওয়াজ মোর ক্লোজ টু শেখ হাসিনা, এটার প্রমাণ আমরা নানাভাবে আরো সামনে দেখব, হতে পারে আরো সামনে দেখব। এটা দুটো উপকরণই আছে, আরো সামনে মানে যারা ধরেন স্বাধীন থাকতে চেয়েছে, জি, আবার ওই একটা রিজনেবল প্রোটেকশন ছিল ব্যাক অফ মাইন্ড, সেই জায়গাটার একটা কম্বিনেশন আপনার মধ্যে ছিল। অধিকাংশ জায়গাতেই সবাই সেলফ সারেন্ডার করে ফেলছে, সে স্বাধীনও থাকতে চায় না, শুধু চাকরি করেছে। সাংবাদিকতা তো চাকরি না, ইটস বিয়ন্ড এই প্রফেশন, এটা বিয়ন্ড এমপ্লয়মেন্ট।
তো সেই জায়গাটা আপনি করতে পেরেছেন বলেই তো আজকে আপনি এখনো টিকে আছেন, আপনি বাংলাদেশে না, এসে আরো ঘুরে গেছেন। আরো বাক- আরো 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 অনেকে নিশ্চয়ই আরো অনেক বেশি ভালোভাবে করছে, কিন্তু বেশি ফুয়াদ, আমি আজকের প্রশ্নে আসি। বেশি ফুয়াদ, ইলেকশন হবে কি হবে না সেটি একটি খুব সব মানুষের মনে প্রশ্ন। আমি সেই প্রশ্নটি আপাতত আনিস ভাইয়ের কাছে, আনিস ভাইয়ের জন্য তুলে রাখি। আনিস ভাইয়ের কাছে শুনে এটা আপনার কাছে শুনবো, কিন্তু আমি প্রথমে এবি পার্টির অবস্থান জানতে চাই। এবি পার্টি কেমন মনে করতেছে যে এইবারের ইলেকশনে এবি পার্টি তার মতামত নিয়ে কতটা জনগণের কাছে পৌঁছাতে পারলো, বা এবি পার্টি কি ধরনের রাজনৈতিক জোটের কথা ভাবছে কিনা, যদি ভেবে থাকে? আগে এবি পার্টির কথা আমরা একটু শুনি, বেরেশা ফুয়াদ। প্রথম কথা হচ্ছে যে আমরা আপনার এখন পর্যন্ত 109টা আসনে প্রার্থিতা ঘোষণা করেছি। এর ভিতরে সবাই যার যার সামর্থ্য মোতাবেক প্রচারণা করছে। 25-30টা আসনে আপনার খুবই অ্যাক্টিভলি প্রচারণা করছে, এবং তারা ন্যাশনাল স্ট্যান্ডার্ডে সংসদ সদস্য হবার যোগ্য মানুষ। আমাদের আর্থিক সামর্থ্যে ঘাটতি আছে, আমাদের লোকবলে ঘাটতি আছে, সাংগঠনিক স্ট্রেংথে ঘাটতি আছে, কিন্তু আমাদের সক্ষমতা মোতাবেক আমরা সেই ক্যাম্পেইন করে যাচ্ছি। আমাদের রাজনৈতিক বক্তব্যটা গত 5-6 বছর থেকে আমরা দিয়ে আসছি যে বাংলাদেশে দেখবেন যে গত লম্বা সময় 3 দশকের উপর থেকে বিকল্প ধারার রাজনীতি, তৃতীয় ধারার রাজনীতি, সংস্কার, নতুন ধারার রাজনীতি, এই শব্দগুলো কিন্তু যথেষ্ট আলোচিত শব্দ। ডক্টর কামাল হোসেন যখন আওয়ামী লীগ থেকে বের হয়ে আসলেন অথবা তাকে বহিষ্কার করা হলো, উনি গণফোরাম করলেন, তখনও কিন্তু এই কথাটা উনি বলেছেন। বি চৌধুরী যখন অথবা অলি আহমেদের মতো লোক যখন বিএনপি থেকে বের হয়ে আসছেন, তারাও এই কথাটা বলবার চেষ্টা করেছে। এখন আমরা এবং 111-এর সময় এটা খুবই ওয়াইডলি স্পোকেন ওয়ার্ড, সংস্কার, বিকল্প, এই সেই, -2, 3, 4, আমরা আসলে এই জিনিসটা বোঝার চেষ্টা করেছি। শুরুতেই দল করি নাই, আপনি জানেন যে আমরা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে একটা প্ল্যাটফর্ম করলাম 2019-এ। আমাদের পারপাস ছিল যে আসলে জন আকাঙ্ক্ষাটা বোঝা, যে আমরা যে একটা তৃতীয় ধারার একটা নতুন রাজনীতি করব, এই যে এই বড় 2টা দলের বলয় থেকে বের হয়ে এসে করব, আসলে কি নিয়ে করব। এবং ওই একটা বছর 19 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত আপনার একটা বছর আমরা প্রায় 1100 থেকে 1200 মিটিং করেছি সারা বাংলাদেশে এবং বিদেশে, যেখানে বাংলাদেশি প্রবাসীরা থাকেন, যেখানে এই এলাকাগুলোতে আমরা অনেকগুলো দেশ ভ্রমণ করেছি গ্রুপ করে করে, যেখানে নতুন রাজনীতি ডেভেলপ করেছে। আম আদমি পার্টি তুরস্কে, আপনার আক পার্টি মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, তিউনিসিয়াতে, মরক্কোতে, এই জায়গাগুলো আমরা বোঝার চেষ্টা করেছি। এবং আমরা কিছু অনুসিদ্ধান্তে আসছি তখন যে আসলে বাংলাদেশের তৃতীয় ধারার রাজনীতিতে আকাঙ্ক্ষাটা কি। প্রথম আকাঙ্ক্ষা যেটা আমরা আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসছে, সেটা হচ্ছে যে দেশের মানুষ ধর্ম এবং মুক্তিযুদ্ধ দুটোকেই প্রচন্ড সম্মান করে, মর্যাদার চোখে দেখে এবং খুব গুরুত্বপূর্ণ মনে করে। কিন্তু এইটাকে কেন্দ্র করে প্রতিদিন লেবু কচলানো, ব্যবসা করা, এটাকে নিয়ে ছিনিমিনি খেলা, বাড়াবাড়ি করা, এটাকে তারা পছন্দ করে না, কিন্তু দুইটাকে তারা গুরুত্বপূর্ণ মনে করে। দ্বিতীয়ত হচ্ছে দেখলাম যে অতীতের ব্যাপারে তাদের একটা শ্রদ্ধার জায়গা আছে, রাজনৈতিক বিভিন্ন দলের নেতাদের ব্যাপারে তাদের সম্মান আছে, কিন্তু প্রতিনিয়ত অতীতকে টেনে নিয়ে আসা, রাজনৈতিক নেতাদেরকে মাজারে, তার কবরগুলোকে মাজারে পরিণত করা, মন্দিরে পরিণত করা, দরগায় পরিণত করা, এই দরগা বিক্রির যে রাজনীতি, এটা আসলে মানুষজন পছন্দ করে না, দেখতে চায় না এটা। তৃতীয়ত যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের একটা অনুসিদ্ধান্ত যেটা আসছে, মানুষ চায় প্রতিনিয়ত তাদের জীবনের সমস্যাগুলোকে যেন আমরা অ্যাড্রেস করি, রাজনৈতিক দলগুলো যেন তর্ক বিতর্ক আলাপের মধ্য দিয়ে এগুলোকে অ্যাড্রেস করে। একটু যদি সংক্ষিপ্ত করেন বেশা ফুয়াদ এই পর্যায়ে। তো সেই জায়গাতে বটম লাইন হচ্ছে এবি পার্টির রাজনীতিটার মেসেজ হচ্ছে ওইটাই, যেটাকে আমরা আমাদের টোকেন ওয়ার্ড বলি, যে আমরা বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র বানাতে চাই, আমরা পলিসি বেস পলিটিক্স করতে চাই, অতীতমুখিতা, অতীতের বাড়াবাড়ি চর্চা, অতীতের কি নিয়ে খুব বেশি মানে পূজার জায়গাটা না বানায় আমরা হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের যে ক্রাক্স, সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি, এটা করতে চাই। এবং সেখানে আমাদের গবেষণাতে আমরা 21টা ইস্যু আইডেন্টিফাই করেছি যেটা দেশের মানুষ চায় আমরা অ্যাড্রেস করি। 21টা টপিক, এবং 21টা টপিক নিয়ে আমরা পলিসি পেপারও তৈরি করেছি। আমরা একটু বেরিশা ফুয়াদ একটু খালি আপনাকে নোকটা দিয়ে রাখি যে আপনারা এই রাজনীতির ক্ষেত্রে যে 21টা টপিক হোক বা যে 3টা বিষয় নিয়ে আপনারা জন আকাঙ্ক্ষা
পর্যবেক্ষণ করতেছিলেন সেগুলি হোক, সেগুলির মধ্যে শুধুমাত্র পপুলিস্ট ধারণাগুলি বজায় রাখতেছেন কিনা, মানে যখন যেইটা মানুষ জনপ্রিয় হইতেছে বা যখন যেটা মানুষ চাইতেছে সেইটাই আসলে বলতে চেষ্টা করতেছেন কিনা, সেটা ভুল হোক কি সঠিক হোক সেটার জায়গা থেকে সেই ব্যাপারটাও আপনার কাছ থেকে আমরা একটু শুনবো, যে আপনাদের আসলে জনতুষ্টিমূলক এক ধরনের রাজনীতি, যে রাজনীতিটা যে কোনো সময় যে কোনো পাত্রে রাখলে ফিট ইন হয়ে যাবে, ওরকম একটা রাজনীতি আপনারা করতেছেন কিনা আমরা এটা শুনবো। তার আগে আমরা একটু আনিস ভাইয়ের কাছে যাই। আনিস ভাই, নানা কারণে মানে বাংলাদেশে একটা ভূমিকম্প হইল, প্রথম প্রশ্নটা আসে ইলেকশন ঠিকমতো হবে কিনা। বাংলাদেশে বেগম খালেদা জিয়া যদি অসুস্থ হন তৈলেও প্রথম প্রশ্নটা আসে ইলেকশন ঠিকমতো হবে কিনা। তারেক সাহেব দেশে না আসলেও প্রথম প্রশ্নটা আসে ইলেকশন ঠিকমতো হবে কিনা। একটা আর্মিতে 3টা অফিসার বদলি হইলেও এই প্রশ্ন আসে ইলেকশন ঠিকমতো হবে কিনা। বিডিআর এর মামলার রায় হইলেও এই প্রশ্নটা আসে ইলেকশন ঠিকমতো হবে কিনা। আমি পার্সোনালি ইলেকশন ঠিকমতো হবে এর বাইরে কিছুই দেখি না। আপনি কি দেখেন? আপনাকেও আমি নির্বাচন নিয়ে সংশয় জানাতে দেখি, এটার কারণটা কি আসলে, মানে কেন নির্বাচনে আপনার সংশয়? আনিস ভাই, আপনি বলতে শুরু করার আগে আমি একটু আমাদের একজন দর্শক, উনি তার নাম লিখেছেন দান্তে 3311, তিনি বলেছেন ভাই সাংবাদিকদের আমাদের সমালোচনা করতে পারবো না কেন? সারা পৃথিবীতেই সাংবাদিকদের সমালোচনা করা যায়, এখন আপনাদের সমালোচনা সাধারণ মানুষ করতে পারবে না? ইউনুসকে সমালোচনা করেন আপনারা, কিন্তু আপনাদের করা যাবে না। অবশ্যই সাংবাদিকদের সমালোচনা করা যাবে, আমরাও সারাদিন সাংবাদিকদের সমালোচনা করি, কিন্তু সাংবাদিকদের সমালোচনার পাশাপাশি গালিও দেওয়া যাবে কিনা বা কাউকেই গালাগালি করা যাবে কিনা সেটাও আপনি একটু ভাইবা দেখবেন। ভাই আপনার নাম যেহেতু দান্তে, যাই হোক, আমি একটু আনিস ভাই আপনার কাছে আসি, যে আনিস ভাই আপনার তো সংশয়, এবং আপনার সহ সারা বাংলাদেশের মানুষের এত সংশয় কেন ইলেকশনটা নিয়ে? ইলেকশন নিয়ে আসলে হইতেছে কি? ধন্যবাদ খালেদ। তার আগে আমি জাস্ট একটু ছোট করে ফুয়াদ যে বিষয়টা বললো যে গণজাগরণ মঞ্চ ছিল একটা মব, এই যে মব, বর্তমান মবের সাথে যে গণজাগরণকে মিশিয়ে ফেলা, আমি জাস্ট তথ্যগত বা চিন্তাগত একটা পার্থক্য যে আছে সেটা একটুখানি বলি। সেটা হচ্ছে যে গণজাগরণ কখনো মব ভায়োলেন্স ছিল না, বা শাপলা চত্বর যেটা ছিল সেটা মব ছিল না, এগুলো ছিল প্রেসার গ্রুপ। তারা তাদের নির্দিষ্ট একটা দাবি নিয়ে সরকারের বিরুদ্ধে দাবি পেশ করেছে। গণজাগরণ কি জন্য দাবি পেশ করেছিল? কাদের মোল্লার যে ফাঁসির আদেশ দেওয়া হয়নি সেটা যাবজ্জীবন দেওয়া হয়েছিল, এবং সেখানে সরকারের আপিল করার সুযোগ ছিল না, যাতে আপিল করার সুযোগ দেওয়া হয় এবং তাকে আপিল করার সুযোগ দেওয়া হয়, এবং তাদের ডিমান্ড ছিল যে সেই আপিলে যাতে তার ফাঁসির রায় কার্যকরার কোনো ব্যবস্থা হয়, সেটাই ছিল। গণজাগরণ যদি মব হতো তাহলে আপনি জাস্ট একটু খেয়াল করে দেখেন, তার 100 গজ দূরে ছিল গোলাম আজমের আস্তানা বলবো না, আমি বলবো যে গোলাম আজমের অবস্থান। গোলাম আজম পুরো সময়টাই পিজি হাসপাতালে ছিল। আপনি তখন ঢাকায় শহরেই ছিলেন, আপনার কি মনে হয়েছে এর থেকে বড় জমায়েত বাংলাদেশে কোথাও ছিল? এর থেকে বড় শক্তি কোথাও ছিল? কারণ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নির্দেশনা, সমস্ত রাজনৈতিক দলগুলো এক্সেপ্ট 2-1টা রাজনৈতিক দল, বিএনপি সহ, এবং বিএনপির পার্সোনালি তারা না নিলেও তাদের অনেক সমর্থক এটা সমর্থন করেছে। তো সেই অবস্থায় তারা যদি উদ্যোগ নিত যে গোলাম আজমকে আমরা এখান থেকে এনে ফাঁসি দিয়ে দেবো, সেটাকে অসম্ভব কিছু ছিল, কারণ এত বড় শক্তি ছিল। তো গণজাগরণ যদি মব হতো তাহলে সেটা করতো। এই যে আমি আরেকটা উদাহরণ দিই, না কয়েকদিন আগে যে আমির ভাই এই ছেলেপেলেরা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো এবং শাহবাগে এসে যে দাবি জানালো, সেটা কি মব ছিল? না, মোটেই সেটা মব ছিল না, সেটাও ছিল প্রেসার গ্রুপ। তারা সরকারের উপর তাদের দাবিটা পেশ করেছে, তারা সেই অনুযায়ী সরকার বাধ্য হয়েছে। আনিস ভাই, আমার কাছে মনে হয় যদি আমরা সংজ্ঞার দিক দিয়ে আমরা এই বিতর্কটা চালু রাখি, তাইলে আসলে মব, প্রেসার গ্রুপ এগুলি নিয়ে আমরা একদিন আলাদা করে নিশ্চয়ই আমরা কথা বলতে পারবো। না, আমি এখানে শেষ করে দিয়েছি যে মব এবং প্রেসার গ্রুপের পার্থক্যটা বোঝার জন্য আমি আমার মনে হয় যে অনেকে আপনার ডেফিনিশনের সাথে একমত নাও হতে পারেন আনিস ভাই, মানে আপনি হতে পারে না, আমি আমারটা যেটা মনে করি সেটা বলছি। জি জি। এখন যেটা হচ্ছে যে এই ইলেকশন নিয়ে কেন সবার সন্দেহ, আপনি যথার্থই বলেছেন যে উদাহরণগুলো হয়েছেন, যা কিছু হোক সবার সন্দেহ হচ্ছে ইলেকশন হবে কিনা। আজকে একটা রাজনৈতিক দল এই ম্যানিফেস্টো ঘোষণা করার, ম্যানিফেস্টো না, এটা কি বলবো, এই যে শিডিউল ঘোষণা করার ক্ষেত্রে আপত্তি জানিয়েছে। এখন তাতেও মানুষ সন্দেহ করছে যে ডক্টর ইউনূস কি তাহলে নির্বাচন পিছিয়ে দিয়ে আবার 5 বছর থাকার প্ল্যান করছে কিনা। এই ধরনের আশঙ্কার 2টা কারণ আছে। প্রথমত হচ্ছে এটা একটা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না,
ইনক্লুসিভ ইলেকশনের কথা যখনই আমি বলি তখন মনে করে যে অনেকের গা জ্বালাপালা করে। ভাই, বাস্তবতাটা হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না। একটা রাজনৈতিক দলকে বাদ দিয়ে কিংবা ওই রাজনৈতিক দলের জোট সমর্থক যারা ছিল, জোটে যারা ছিল তাদেরকে বাদ দিয়ে একটা ইলেকশন হচ্ছে। এখন যেহেতু ওদেরকে বাদ দিয়ে একটা ইলেকশন হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে একটা ভাবনা আছে যে এই ইলেকশন কতদিন টিকবে, ইলেকশন হতে পারে কিনা, আমেরিকা এখানে হস্তক্ষেপ করবে, ভারত এখানে হস্তক্ষেপ করবে, দোহাতে এটা বিটি করছে, এই জাতীয় একটা জল্পনা কল্পনা মানুষের মধ্যে থাকে। সেই একটা গোষ্ঠী এই জায়গায় কি একটা ছোট প্রশ্ন করতে পারি? আপনি বলছেন একটা রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়েছে, আমি যদি ধরে নিই এই রাজনৈতিক দলটার নাম আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ কি একবারও বলছে ওরা এই নির্বাচন করতে চায়? আওয়ামী লীগ কি এইটা কোর্টে, আওয়ামী লীগ কি কোর্টে এটা ট্রাই করছে? আমি বলছি যে কোর্টে এটা ট্রাই করছে, তারা চায় নাকি? তারা বিভিন্ন সময় বলেছে না, তারা বলছে যে এই সরকার পরিবর্তন করে তারা তত্ত্বাবধায়ক সরকার আমলে নির্বাচন চায়, ইউনূস সরকারের অধীনে নির্বাচন করতে তারা চায় না। চায় না, কিন্তু কথা হচ্ছে যে আমরা কেন সুযোগ দিচ্ছি না? আমাদের কথা হচ্ছে শেখ হাসিনার আমলে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছিল সেগুলো কলঙ্কিত ছিল কেন? তারা নিজেরা নির্বাচন করেছে, রাতের ভোট করেছে, তারা মানুষ স্যাটিসফাইড হয়নি তাদের ভোটে। কিন্তু বর্তমান সময়ে যে নির্বাচনটা হতে যাচ্ছে, যেটা আমরা আবার ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছি, সেই নির্বাচনটা হতে যাচ্ছে কিছু রাজনৈতিক দলকে কমপ্লিটলি মাইনাস করে। সেই মাইনাস তারা নিজের ইচ্ছা হচ্ছে না, তাদেরকে আমরা নিষিদ্ধ করে রাখছি। শেখ হাসিনার সাথে পার্থক্য এই জায়গায়, শেখ হাসিনা আপনাকে নিষিদ্ধ করে নাই যে ইলেকশন করতে পারবেন না, কিন্তু এই আমলটা হচ্ছে যে না, শেখ হাসিনার দল 14 দল জাতীয় পার্টি এরা নির্বাচন করতে পারবে না, কিংবা 14 দল বা জাতীয় পার্টি যে করতে পারবে সেটাও বড় গলায় বলছে না, এবং আবার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তারা যদি নির্বাচনে আসে তাহলে খারাপ হবে। তার মানে হচ্ছে যে একমাত্র শুধু আওয়ামী লীগ নয়, আরো বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন করতে পারবে কি পারবে না এই অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে। আমি ধরে নিচ্ছি তাদেরকে ছাড়াই ইলেকশন হচ্ছে, কিন্তু বাস্তবতার সাথে আমাকে বলতে হবে যে এই নির্বাচনটা যেটা হতে যাচ্ছে সেটা এই যেহেতু ইনক্লুসিভ হচ্ছে না, সেই জন্য মানুষের মধ্যে একটা আশঙ্কা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ইলেকশনটা হতে যাচ্ছে বিএনপি ভার্সেস জামায়াতে ইসলামী, প্লাস জামায়াতে ইসলামের এ পার্টি, বি পার্টি, সি পার্টি বা বি টিম, এ টিম, সি টিম, যার মধ্য থেকে ফুয়াদের রাজনৈতিক দলটা, সেটাকেও একটা বি টিম, সি টিম হিসাবে ধরা হয় জামাতে ইসলামের। তো এমন একটা পরিবেশে যে নির্বাচন হতে যাচ্ছে, সেটা সাস্টেনেবিলিটি কতটুকু থাকবে, তারা আসলে কয়দিন ক্ষমতায় থাকতে পারবে, সেটা নিয়ে আশঙ্কা করছে মানুষ। ধরে নিয়েছে যে এই নির্বাচনে যারা নির্বাচিত হোক, হয় জামাতে ইসলামী জিতুক কিংবা আওয়ামী লীগ বিএনপি জিতুক, 6 থেকে 7 মাসের মধ্যে এই যারা বিরোধী দলে থাকবে, সরকারের পরিবর্তন আনার জন্য, সরকার বিরোধী আন্দোলন করার জন্য তারা আওয়ামী লীগকে ডেকে আনবে এবং আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে এরা আন্দোলন করবে। সেই জন্য মানুষের মধ্যে আশঙ্কা যে আসলে এই নির্বাচন হতে যাচ্ছে কিনা। আপনি যেটা বললেন, আপনি যেমন একটা মিনিট আমি শেষ করে দিচ্ছি, আপনি যেমন চিন্তা করেন না যে নির্বাচন হচ্ছে না, আমারও মনে হচ্ছে যে নির্বাচন হতে যাচ্ছে এবং ডক্টর ইউনূস এই নির্বাচন করেই বিদায় নেবেন, এবং এটা কোনো সন্দেহ নাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে। আপনি শেষ করেন না, আপনি খালি একটু সময় দেন। আপনার থিসিসটা নিয়ে আমি একটু ব্যারিস্টার ফুয়াদের পয়েন্ট একটু শুনি, কারণ ব্যারিস্টার ফুয়াদের পয়েন্ট মানে প্রশ্নে আমি একটু পরে যাই। ব্যারিস্টার ফুয়াদ, ইলেকশন ইনক্লুসিভ হচ্ছে না কারণ আওয়ামী লীগ বা জাতীয় পার্টি সহ অন্যান্য অনেকগুলি দলকে ইচ্ছা করে ইলেকশনে বাইরে রাখার একটা চেষ্টা করা হচ্ছে, তাদেরকে অপশন দেওয়া হচ্ছে না। এই জন্য লোকের মনে একটা আশঙ্কা আছে যে এই ইলেকশনটা হয়তো ইনক্লুসিভ হবে না। আপনি আনিস ভাইকে শুনেছেন এই ব্যাপারে, আপনি যদি একটু ছোট্ট করে বলেন, আমরা আনিস ভাইকে আবার একটু শুনে আপনার কাছে আসবো, একটু যদি 1-2 মিনিটে বলেন এটা এই থিসিসটার সাথে আপনি একমত পোষণ করেন কিনা। দেখেন, ইনক্লুসিভ ইলেকশন বলতে বোঝায় না যে একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন যাকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন করানো হয়েছে তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া। মানে 73 সালের নির্বাচনে কেন মুসলিম লীগ অংশগ্রহণ করে নাই, মানে এইটা তো একটা ভ্যালিড কোশ্চেন হইতে পারে না। তখন যাদের বিরুদ্ধে যুদ্ধ হইল, যাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, তাকে অংশগ্রহণ করতে দেয়াটার মধ্য দিয়ে কোনো ইনক্লুশন থাকে না। দ্বিতীয়ত দেখেন যে আপনার পিলখানা গণহত্যা কমিশনের রিপোর্ট আসছে গত কদিন আগে, সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে আওয়ামী লীগ দল আকারে দিল্লির সাথে কলিউশন করে এই পিলখানায় গণহত্যাটা ঘটাইছে। বর্তমানে আওয়ামী লীগের দল আকারে আইসিটিতে বিচার চলছে। আপনি মানবাধিকার কমিশনের জাতিসংঘের যদি রিপোর্ট দেখেন, সেখানে তাদের 6 সপ্তাহ আমলনামার কথা আসছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, মর্যাদা ক্ষুণ্ণ করবার জন্য হেন কোনো কাজ নাই যা এই দলটা করে নাই।
রাজনৈতিক দলের যদি ডেফিনেশনে দেখেন যে 1991-এ কেন হোয়াইট পার্টিকে ইলেকশন করতে দেয়া হয় নাই, এটা কিন্তু তখন তর্ক ছিল না। 1945-এর অনওয়ার্স নির্বাচনে জার্মানিতে নাৎসিদেরকে কেন ইলেকশন করতে দেয়া হয়নি, অথবা ইতালিতে আমার মনে হয় যে ফ্যাসিস্টদেরকে কেন নির্বাচন দেয়া হয়নি। আমি আপনাকে যৌক্তিক প্রশ্ন হইতে পারে না, এটা inclusion না। না, যে প্রশ্ন হইতে পারে না জায়গা থেকে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি। গণ অভ্যুত্থানের কথা আপনি বলেছেন, গণ অভ্যুত্থানের মধ্যে আওয়ামী লীগ আউটস্টেড হয়েছে। গণ অভ্যুত্থানের মধ্যে কখনো আমি এইটা দেখি নাই যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, এটা গণ অভ্যুত্থানের দাবি ছিল। আপনি বলেছেন যে দল আকারে দিল্লির সাথে মিলে বিডিআর হত্যাকাণ্ড করা হয়েছে, সেটা বিচারাধীন বিষয়, সেটার ব্যাপারে এখনো কোনো রায় আসে নাই। দল কোনো অন্যায় করতে পারে কিনা সেটা সারা জীবনের প্রশ্ন। আপনি বলেছেন যে 6 সপ্তাহের আওয়ামী লীগের আমলনামা, আমি বলবো যে তখন আওয়ামী লীগের হয়ে যারা সরকার পরিচালনা করেছেন তাদের দায় এটা। দল একটা ব্যক্তি না, দল একটা কোনো জান্তব গোষ্ঠী না। 1945-এ আপনি যে ফেসিস্ট হিটলারের কথা বলেছেন, হিটলার কিন্তু ঘোষণা দিয়ে জাতিগত নিধন কর্ম চালু করেছিলেন সারা ইয়েতে। শেখ হাসিনা এবং সরকার কিন্তু এখনো অস্বীকার করেন যে তারা এটা করেন নাই, ওই সময় তারা এই ঘোষণা দেন নাই যে আমরা এদেরকে মাইরা ফেলবো। হাওয়েভার এই প্রশ্নগুলি কিন্তু উঠতেছে। আমরা দল হিসাবে আওয়ামী লীগকে কি আসলে ভয় পাইতেছি যে ওই ইলেকশনে আসলে আমরা কম ভোট পাবো, আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে যাবে? ব্যাপারটা কি এরকম? এই জন্য আমরা ওকে ইলেকশনে আসতে অপশন দিচ্ছি না? না, এটা নির্বাচনের প্রশ্ন না। এটা প্রশ্ন হচ্ছে যে আপনার গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ বিনির্মাণের আলোচনা আসছে, নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট, সেই নিউ পলিটিক্যাল সেটেলমেন্টে আওয়ামী লীগের এক্সিস্টেন্স থাকতে পারে না। কারণ নতুন বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষার কথা আসছে, সেটা অ্যাবসলিউটলি তার অস্তিত্বের বাইরে থেকে বিনির্মাণের প্রশ্ন আলোচনা হতে হবে। কারণ এটা আমাদের সার্বভৌমত্বের কোশ্চেন, যে গত 16-17 বছর যারা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা থেকে শুরু করে বাংলাদেশের সংবিধান, আমাদের রাজনীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের যে ন্যূনতম জায়গাগুলো, তার প্রত্যেকটা জিনিস ধ্বংস করে দিয়েছে। তো যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, যে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, যে বাংলাদেশের সাংবিধানিক কাঠামো ধ্বংস করে দিয়েছে, তাকে সেই সংবিধান মোতাবেক তার অধিকারকে স্বীকৃতি দিয়ে ইনক্লুড করবার জায়গাটা কোথায় আসে? সে তো পলিটিক্যাল পার্টির ডেফিনেশনে পড়ে না, তাকে তো একটা পলিটিক্যাল পার্টি আকারে ডেফিনেশনে আসতে হবে। না, সেই ডেফিনেশনটা তারপরে দেখেন এই আলোচনাটা কখন আসতে পারে। সেই ডেফিনেশনটা তো বেরিয়েছে ফদ, আপনি ঠিক করে দিবেন না, সেটা কোর্ট বলে দিক। আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টির ডেফিনেশনের মধ্যে পড়ে না, আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল। না, সেটা তো আমরা এই জন্য তো আমরা কিন্তু তার আগ পর্যন্ত আপনি এটা কি করে বলেন? ব্যক্তির দায় আপনি দলকে কি করে দেন? আসলে এটা আপনি পারেন কি না? একজন জুরিস্ট হিসেবে আপনি এটা বলেন। পারি, কারণ হচ্ছে যে এটা পারি এই কারণে যে আপনি যদি এটা একটা বিচ্ছিন্ন কিছু লোক এটা করে থাকে, যেমন ধরেন আপনি আওয়ামী লীগকে চাঁদাবাজের দল আকারে স্বীকৃতি দেবে কিনা, এইটা আপনি দিতে পারবেন না, কারণ আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি করছে। কিন্তু পুরো দল কাঠামো আওয়ামী লীগের ধরে ধরে চাঁদাবাজি করছে, এইটার সাফিসিয়েন্ট প্রমাণ দেয়া যাবে না। কিন্তু আপনি গণহত্যার সাথে জড়িত, গত 16 বছরে গুম খুনের সাথে জড়িত, তার এই পুরো কাঠামো, তার দলের নেতৃবৃন্দ রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে কিভাবে কাজগুলো করেছে, এইটা গুম কমিশনের রিপোর্টে উঠে আসছে, এটা পিলখানা গণহত্যার কমিশনের রিপোর্টে উঠে আসছে, এটা আইসিটির যে শুনানি হয়েছে শুনানিতে উঠে আসছে, যে পুরো কাঠামো কিভাবে জড়িত এটার সাথে। ইভেন আপনার দেখেন এই যে শুট অন সাইট, আপনি আইসিটি ওয়েল আমার কাছে মনে হয় যে আপনি যেগুলি কথা বললেন সেখানে হচ্ছে দল হিসাবেও দায় দেয়া যায়, সে ব্যাপারে জনাব আনিস আলমগীর আপনি কি আপনি শেষ করে দিই। গণভবনের সর্বশেষ যে 14 দলীয় মিটিং হয়েছে, যেই মিটিং এর মধ্য দিয়ে আপনার মিলিটারি ডিপ্লয় করা হলো, কারফিউর মতো করে সিচুয়েশন জারি করা হলো, মোবাইল শাটডাউন করা হলো, শুট অন সাইট পলিসি ডিক্লেয়ার করা হলো, এটা কি? এটা জেনোসাইড না? এটা একটা এক্সটারমিনেশনের মতো করে আপনি আপনি আমাকে যদি ডেভিলস অ্যাডভোকেট হওয়ার পারমিশন দেন, তাহলে আপনাকে কিন্তু তখন বলতে হবে তখন পোশাকে থাকা লোকজন মারা যাচ্ছিল। কিন্তু পোশাকে থাকা লোকজন যখন মারা যায়, আপনার সরকার, আপনি যখন রাষ্ট্রপ্রধান হবেন, আপনি যখন সরকার প্রধান হবেন, তখন আপনি পোশাককে কিন্তু আপনি প্রোটেক্ট করতে চাইবেন। কিন্তু আপনি আমার এই বক্তব্য অনেক অজনপ্রিয় হইতে পারে, কিন্তু আমার তো কিছু বলার নাই। আপনি যখন পোশাককে, আপনি দেখেন পোশাকধারী কতজন মারা গেছেন। আমি র্যাবের ডিজিকে ইন্টারভিউ করতে গিয়ে জানলাম 47 জনকে উনি কবরস্থ করেছেন, পোশাকধারী পুলিশ, যাদের গ্লাসও কেউ নিতেছিল না। ঠিক না? সেটা তো একটা অন্য সিচুয়েশন। আপনি সেই সিচুয়েশন, আর সেই সিচুয়েশনকে আপনি একজন জুরিস্ট হিসেবে আপনি একটা বলেন যে এইটাকে আপনি গণহত্যার আপনি সংজ্ঞা দিতে পারেন, ইটস আপ টু ইউ। কিন্তু ঘটনা হইতেছে যে এর জন্য আপনি দল ইলেকশন করতে পারবা না, এইটার মধ্যে যাইতে পারবা না, এটা আপনি আসলে বলতে পারেন?
হ্যাঁ পারি তো, কারণ দলটা তো এই পুরো কাঠামো তো এটার সাথে ইনভলভ হয়ে গেছে। ওকে, 14 দল মিলে তো এই মিটিংটা করেছে। অতএব এটা তো শুধু হাসিনা একা করে নাই রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে। গণভবনের সর্বশেষ মিটিং তো 14 দল দল আকারে সিদ্ধান্ত নিয়েছে তারা মিলিটারি কারফিউ ডিক্লেয়ার করবে, তারা শুট অন সাইট পলিসি এনফোর্স করবে, এবং তারা সেটা না করেছে। সেটা তারা এনফোর্স যেটার করতে পারে নাই তো। ফলশ্রুতি আপনার মনে থাকবে শুট অন সাইট, না, শুট অন সাইট শত কোনো শত মানুষ পলিসি মারা ছিল গেছে না, না। তার সেনাপ্রধানই বলছে তারা কাউকে গুলি করবে না। 1400 মানুষ তাহলে কেমনে খুন হইলো? 1400 মানুষের তুমি খুনের কেমনে ব্যাপারটাও কিন্তু মানে আমার খুবই 800 আফসোস, হইছে, আমার খুবই আফসোস যে 500 আমি হইছে। আমি এই পক্ষ থেকে কথা বলতেছি। 1400 মানুষ খুনের যে কথা বলছে সেটার মধ্যে কিন্তু এটা অগাস্ট 14 তারিখ পর্যন্ত আপনি দেখেন, ওইটাও আমাদের খেয়াল করতে হবে কিন্তু। সুতরাং অগাস্ট এত 14 সহজে আপনি কেন? 1400 বলে ফেলেন না। কারণ হচ্ছে যে অগাস্টের মানুষটা 14 তারিখ পর্যন্ত কিন্তু ঘটনা। হ্যাঁ এটা আমি ব্যাখ্যা আছে তো ভাই, যে মানুষটা জি, বলেন। গুলিবিদ্ধ হয়েছে 5 তারিখ পর্যন্ত, নো, কিন্তু হাসপাতালে না না কাতরায় এটা মারা গেছে 14 তারিখ। না না এটা হাসপাতালের মৃত্যুর কেস না ভাই, আপনি আবার দেখেন, হাসপাতালের মৃত্যুর কেস না, পুরনো আহতর কেস না এটা। হাউএভার আমি একটু জনাব আনিস আলমগীরের কাছে আসি। জনাব আনিস আলমগীর, আপনার কাছ থেকে যাই হোক, আপনাকে বলার আগে আমি একটু বলে নিই, একজন কামাল হোসেন উনি বলছেন পার্সোনালি আপনাকে অনেক পছন্দ করি বা ভালোবাসি খালেদ ভাই, কিন্তু আমার মনে হয় আপনার কথা এবং আচরণে মনে হয় উপস্থাপনা আপনি পার্সোনালিটি কি পার্সিয়ালিটি করেন। ওকে সরি ভাই, আমি একটু হানিস ভাই আপনার কাছে আসি। ব্যারিস্টার ফুয়াদ যেটা বলতেছেন যে আসলে তো শেখ হাসিনা একজন ব্যক্তি মাত্র নন, একটি দলকে প্রতিনিধিত্ব করতেন, এবং আওয়ামী লীগের কোনো লোককে আমরা কিন্তু শেখ হাসিনার এই যে, আমি খালি জুলাই আগস্ট বলবো না, 15 বছর ধরে উনি যে দুঃশাসন চালিয়েছেন, আওয়ামী লীগের কোনো লোক আওয়ামী লীগের থেকে এটি বলেছেন, আওয়ামী লীগের কোনো কাউন্সিলে বলেছেন, অন্য কোনো সময় বলেছেন বা বলার চেষ্টা করেছেন, সেইটা পর্যন্ত তো আমরা দেখি নাই আসলে। তাহলে সেই ক্ষেত্রে সেই দলটা এটার জন্য কেন সাফার করবে না? সেটার জন্য শুধু ব্যক্তি কেন, কেন আমরা আওয়ামী লীগকে আরো বেয়ার করতে হবে? আমরা কেন এই আওয়ামী লীগকে বহন করে বেড়াবো? এটা কারণটা কি আসলে? ওকে, এই ক্ষেত্রে আমি বলি যে ফুয়াদ যে যুক্তি দেখাচ্ছে, যে সেই যুক্তি তাহলে আমার রাষ্ট্রে সমভাবে প্রয়োগ হতে হবে। আমি যখন 71-এর গণহত্যাকারী রাজনৈতিক দলটিকে এই ইলেকশনে অংশ নিতে দিচ্ছি, আমি যখন প্রমাণিত সত্য আমার চোখের সামনে আছে, যেভাবে তারা মেরেছিল, তারা আলবদর আলশামস করে এই দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, সাধারণ মানুষদের হত্যা করেছে, সামরিক বাহিনীর সহায়তা করে নিরীহ মানুষকে হত্যা করেছে, আমাদের মা বোনদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল, সেই রাজনৈতিক দলটা কি আমি 71-এর গণহত্যাকারীর এই রাজনৈতিক দলটি তাকে সাজা না দিয়ে তাহলে কি ইলেকশনে দিতেছি? আবার 24-এর গণহত্যাকারী একটা রাজনৈতিক দলকে আমি নির্বাচনে দেব না, কোন যুক্তিতে বলি? সেকেন্ড প্রশ্ন হচ্ছে এইটাকে আমি একটু বলবো আনিস ভাই, 71-এর না, আমি গণহত্যাকারী শেষ করে দিচ্ছি, আমি শেষ করে তারপরে বলবো। নাৎসি পার্টির সাথে এখন তুলনা হচ্ছে আওয়ামী লীগের। তো ঠিক আছে, নাৎসি বাহিনীকে আদালতে একটা দুর্বৃত্ত দল হিসেবে প্রমাণ করে তারপর তাকে ব্যান করা হয়েছিল, এবং ইন্টারন্যাশনালি করা হয়েছিল। ইন্টারন্যাশনাল আদালত, বাংলাদেশে এমন একটা কোনো আদালতে সেটার কোনো বিচার হচ্ছে? আমার ইচ্ছা হলো আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, আওয়ামী লীগকে নির্বাহী আদেশে বন্ধ করে দিলাম, আওয়ামী লীগকে, সেটা তো হচ্ছে না। আওয়ামী লীগকে যদি তার কার্যক্রমের জন্য দল হিসাবে বিচার করতে হয়, তাহলে সেরকম পরিস্থিতি তৈরি করতে হবে, সেটা আদালতে আনতে হবে। তা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক, আওয়ামী লীগ কার খালো, আমার কি, তোমার কি, বা অন্যের কার কি? আওয়ামী লীগ যদি দুর্বৃত্তের দল হয়ে থাকে তাহলে সাজা পাবে। আনিস ভাই, কথা হচ্ছে আনিস ভাই আপনার বক্তব্য, আইন না মেনে করছে কেন? আনিস ভাই আপনার বক্তব্য বুঝতে পারছি। আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি যেটাকে 71-এর গণহত্যাকারী দল বলছেন, সেই দলটিকে প্রথম ক্ষমা তো করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাইপ্যাট্রিয়ট এগ্রিমেন্টের মাধ্যমে 1973-তে। আমরা দেখেছি যে এই দলটিকে রাজনৈতিক পুনর্বাসনের সকল প্রক্রিয়া 1978, 79, 91 হয়ে 96-তে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে যে পক্ষে যে আন্দোলন, সেই আন্দোলনে সামিল হয়ে শেখ হাসিনা সেটার মধ্যে থেকে অংশগ্রহণ করে, এমনকি আমরা যদি আরেকটু পিছনে যাই, 1991 সালে শেখ হাসিনা যাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছিলেন তাকে আমরা দেখেছি দোয়া নিতে, সেটা যাইতে। সেইটার তো এখন আর এই প্রশ্ন নাই যে কেন গণহত্যাকারী একটি দলকে রাজনীতি করতে দেওয়া হবে। আওয়ামী লীগ তো এই প্রশ্ন কখনো তুলে নাই। এখন যারা এই প্রশ্ন তুলতেছেন এবং এই প্রশ্নটা তুলতেছে যে আমাকে গুলি করে মারা হয়েছে, আমাকে গুলি করে মারার অর্ডার দেওয়া হয়েছে, আমাকে 15 বছর ধরে ইলেকশন করতে দেওয়া হয় নাই, তাকে আমরা কেন, আমরা জনগণ, মানে আমরা তো পক্ষ বিপক্ষে না, আমরা জনগণ, সত্যি সত্যি আমি বুঝতে চাই, আমরা জনগণ কেন আওয়ামী লীগকে আর বহন করে বেড়াবো? আওয়ামী লীগকে
আর বহন করে বেড়াবো। আওয়ামী লীগ কেন আর আমাদের মানে সিলেবাসের অন্তর্ভুক্ত থাকবে? কেন এটা আউট অফ সিলেবাস হবে না? হতে পারে আওয়ামী লীগ কেন আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত থাকবে না, সেটা মানুষ ডিসিশন নেবে। আওয়ামী লীগের নেতা কর্মী আছে যারা, তারা ডিসিশন নেবে। আওয়ামী লীগের যারা ওয়েল উইশার আছে তারা কিভাবে আওয়ামী লীগকে ডিল করবে তাদের ব্যাপার। কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি যখন দুইটা রাজনৈতিক দলকে যখন আমার সামনে আনা হবে, আমি আমার দৃষ্টিতে বলবো, এখন শেখ হাসিনা তাকে মাফ করে দিল, শেখ হাসিনা ওই দলের সাথে আন্দোলন করলো, শেখ হাসিনার দলের কেউ যায় ওই প্রেসিডেন্ট প্রার্থীর পা ছুঁয়ে আসলো, এগুলোতে আমার কি এসে যায়? আমি তো আওয়ামী লীগের কেউ না, বা আওয়ামী লীগকে ধারণ করার জন্য এখানে বসে কথা বলি না। অর্থাৎ আপনি আওয়ামী লীগ যদি অন্যায় করে থাকে, আপনি ন্যায়সঙ্গত আওয়ামী লীগ জায়গা যদি থেকে অন্যায় করে থাকে, সেই অন্যায়কে আমি সাপোর্ট করব কেন? আমি কি তাকে গ্যারান্টি, আমি কি তাকে ওই ম্যান্ডেট দিয়েছি তোমার যা ইচ্ছা তা করবে? আমি তাকে যেমন ম্যান্ডেট দিই নাই, তেমনি গণহত্যাকারী ৭১ গণহত্যাকারী দলগুলোকে আমি ম্যান্ডেট দিচ্ছি না। এটা আমার ব্যক্তিগত অভিমত। রাইট, আমি একদম পরিষ্কার, জনাব আনিস আলমগীর তার একটি ন্যায়সঙ্গত জায়গা থেকে, উনার ম্যান্ডেটের জায়গা থেকে এটা উনি বলতেছেন, উনার বক্তব্য একদম পরিষ্কার এবং আমিও বুঝতে পেরেছি। আমি জনাব ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে আমি একটু আসতে চাই অরিজিনাল প্রশ্নটা নিয়ে, যে আপনারা আসলে একটু পপুলিস্ট রাজনীতি করতেছেন কিনা, যে রাজনীতিটার মধ্যে হচ্ছে যেদিকে বেশি সংখ্যক জনগণ থাকতেছে সেদিকে থাকা, এবং যখন যেখানে সুবিধা সেখানে থাকা, এবং আপনাদের রাজনীতিতে পপুলিস্ট ভাবটাই বেশি, এবং যে কয়জন রাজনীতিবিদ বা যে কয়টি রাজনৈতিক দল আসলে সময় মতো নির্বাচন না হলে গুরুত্বপূর্ণ জায়গায় থেকে যাবেন, এবি পার্টি তার মধ্যে অন্যতম। কারণ অনেকে বলতেছেন যে এবি পার্টির আসলে অনেক ভোট নাই, কিন্তু এবি পার্টি কিং মেকারের একটা রোল প্লে করতে পারে। আপনি যদি পুরো ব্যাপারটা ধরে একটু এবি পার্টির সাধারণ সম্পাদক হিসেবে একটু বলেন, ব্যারিস্টার ফুয়াদ। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে এই গুম খুন, র্যাব, ডিজিএফআই, এনএসআই উপেক্ষা করে রাস্তায় চিৎকার চেঁচামেচি করাটা কি আসলে খুব পপুলিস্ট জায়গা ছিল? মানুষ তো আমাদেরকে পাগল বলতো আমরা যখন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি। আপনি যেহেতু সাংবাদিক, আপনি জানবেন আমি তো 5ই আগস্টের পরে চিৎকার চেঁচামেচি শুরু করি নাই। আমি তো গত 5 বছর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় কথা বলছি। আমি পিলখানা গণহত্যা নিয়ে কথা বলছি। আমি এই মায়ের ডাকের ক্যাম্পেইন করতেছি গত 4-5 বছর ধরে। গুম খুনের জন্য ক্যাম্পেইন করেছি, পাবলিকলি করেছি, সাহস নিয়ে এবং সকল ভীতি এবং হুমকি উপেক্ষা করে। অথবা এটা পপুলিস্ট জায়গা ছিল না। পপুলিস্ট জায়গা ছিল যে আমরা যদি আওয়ামী লীগের সাথে অ্যালাইন্ড হয়ে যাইতাম, তাহলে তাল মিলায় কথা বলতাম, মানে আওয়ামী লীগ তো খুবই অজনপ্রিয় ছিল। আওয়ামী লীগের বিরোধিতা করা এক ধরনের পজিটিভ পপুলিজমই ছিল। আওয়ামী লীগ তো খুবই একা দল, নিজেদের দলের লোকেরাই ওদেরকে পছন্দ করতো না। আমি এখনো বলি, এরা বেঁচে আছেন, প্রতিটা আওয়ামী লীগের নেতা একজন আরেকজনের বিরুদ্ধে বিষেধাগার করতেন। আসলেই আওয়ামী লীগের মধ্যে অজনপ্রিয় ছিল না। পপুলিস্ট জায়গাটা পাওয়ারের সাথে কানেক্টেড, যেখানে শুধু জনগণের বেনিফিট পাওয়া যাবে তা না, আপনি ক্ষমতার জায়গা থেকেও নিরাপদ থাকবেন, এরকম একটা জায়গা না থাকলে পপুলিস্ট আইডিয়া ডেভেলপ করে না। এই জন্য আপনি দেখবেন যে ইউরোপ আমেরিকাতে পপুলিস্ট আইডিয়া গুলো ডেভেলপ করে কেন? কারণ সেখানে সিকিউরিটির কনসার্ন নাই। মানুষ রাইট উইং আইডিয়া গুলোকে ধারণ করে কথা বলতে পারতেছে সব জায়গায়। দ্বিতীয় কথা হচ্ছে যে না, ব্যাপারটা কারণ হইলো যে আপনি দেখেন, আমি যে একটা পলিসি বেস পলিটিক্স করতে চাই, আমার সে স্পেয়ারটা কোথায় ছিল? আমার নিবন্ধন আমি পাচ্ছি না, আমি সারা দেশে প্রোগ্রাম করতে পারতেছি না। এক সকালে 11 বার প্রোগ্রামের ভেন্যু চেঞ্জ করছি, পুলিশ এসে সব জায়গাতে ভন্ডুল করে দিয়ে গেছে। তারপরে 144 জারি করতেছে, লক্ষ্মীপুরে নোয়াখালীতে আমাদের প্রোগ্রামে 144 জারি করছে। ঢাকার বাইরে যাইতে পারে না। ঢাকায় পার্টি অফিসে প্রতিদিন আপনার অস্ত্র সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকরা 8-10 জন এসে বসে থাকে, মিটিং এ ছবি তুলে নিয়ে যায়। তা আমি তো দলটাই করতে পারি নাই। আমার বয়স 5 বছর হইলেও আমি টেকনিক্যালি আসলে গত 1 বছর থেকে শুধুমাত্র কাজ করতে পারতেছি। এই জন্য পলিসি বেস পলিটিক্সটাকে যে আমি তুলে ধরবো, সেই সুযোগটাই তো আমি আসলে পাই নাই। এরপরে দেখেন, দ্বিতীয় চ্যালেঞ্জের একটা জায়গা হইলো যে বর্তমানে সমসাময়িক যে প্রচুর ইস্যু আসতেছে, একটা রাজনৈতিক দল আকারে তো আমি এই ইস্যুগুলোকে অ্যাড্রেস না করে পারতেছি না, আমাকে তো অ্যাড্রেস করতে হচ্ছে। এবং বাংলাদেশের পলিটিক্যাল কালচারের লিমিটেশন আছে, যে এখানে ইস্যু বেস পলিটিক্সটা নিয়ে দেখেন, আপনি টকশো করতেছেন, আপনি রেগুলার মডারেট করেন, আপনি কি বাংলাদেশে হেলথ কেয়ার সিস্টেম নিয়ে কোনো বিতর্ক আয়োজন করেছেন? আপনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কি কোনো বিতর্ক আয়োজন করেছেন? আপনি বাংলাদেশের গণপরিবহন নিয়ে কি কোনোদিন কথা বলেছেন? প্রতিদিন টকশোতে গিয়ে আমরা এই ফাও প্যাচাল পারি, প্রত্যেকটা টিভিতে। আমিও বিরক্ত যে জনগণের জীবনের সাথে সম্পর্ক নাই। আমি যে এলাকার, বরিশাল 3 বাবুগঞ্জ মুলাদি, আমার এলাকায় 5টা নদী আছে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আপনার নদী ভাঙনের শিকার। এই ক্ষেত্রে, এই নীতির ক্ষেত্রে আমি যখন ওনার দলকে সমালোচনা করি,
আপনি যখন উনার দলকে সমালোচনা করছেন তখন আমাদের ব্যাকগ্রাউন্ড চেক করাতে উনি লাগিয়ে দেন কিছু লোককে, যে এই লোক আমাদেরকে সমালোচনা করছে, এই কোন পার্টি করে। হ্যাঁ, আবার আরেক দিক থেকে উনি সৎ সাংবাদিকদের ওয়েলকাম করেছেন এবং নিরপেক্ষ সাংবাদিকদের ওয়েলকাম করেছেন। সেই নজির উনি কি রেখেছেন? উনি তো নজির রেখেছেন তার দল যারা করে, তার দলের গোলামি যারা করে, আমি গোলামি শব্দটাই বলবো, তার দলের ঝান্ডা যারা তুলে দেয়। আনিস ভাই, গোলাম এমনিও আপনার প্রিয় শব্দ, আপনি অনেকেরই গোলাম বলেন, মানে এইটা আমার একটু আপনার ব্যাপারে, এটা আপনার ব্যাপারে আমার একটু কিঞ্চিত আপত্তি, মানে বড় ভাইয়ের কাছে ছোট ভাইয়ের এটা কিঞ্চিত আপত্তি। ঠিক আছে, আমাকে কথাটা বলতে দেন। জি বলেন। তো যেটা হচ্ছে, উনি তো ওই লোকদেরকেই পছন্দ করেন যারা উনার দলের তবলা বাজাবেন, এবং ওই লোকদেরকে তো উনি পাশে বসিয়ে অনুষ্ঠান করেন। এবং ইউনিয়ন যেটা বলছেন, সাংবাদিক ইউনিয়ন, সেটাকে দুই ভাগ হয়ে আছে। উনি তো কখনো বলেন না যে সাংবাদিক ভাইরা আপনারা কেন দুই ভাগ হয়ে আছেন, আপনারা কেন দলীয় লেজুর ভিত্তি করেন, আপনারা কেন শেখ হাসিনার দল করবেন, খালেদা জিয়ার দল করবেন, বা আওয়ামী লীগ করবেন, বিএনপি করবেন, জামাত করবেন। আপনারা তো আপনাদের পেশাগত দায়িত্ব পালন করবেন, আপনারা তো সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। কিন্তু আমরা যেটা দেখছি, উনি দলীয় লোকদেরকে, দলকানা লোকদেরকে পাশে বসিয়ে দাওয়াত দিয়ে কথা বলেন এবং তাদেরকে বিভিন্ন পোস্টে দেন, বিভিন্ন জায়গায় পদায়ন করেন, এবং তাদেরকে 5 আগস্টের পরে বিভিন্ন টেলিভিশনের বড় বড় পোস্টে বসান। তো তাহলে সেটা যদি হয়, ওই সাংবাদিকরা যদি দেখে যে আরে এ তো সাংবাদিকতা করার থেকে দেখি দলীয় লেজুর ভিত্তি করা অনেক লাভবান, তো তাহলে সে ওই দলে যাবে না কেন? তার তো সাংবাদিকতার আর ইচ্ছা থাকবে না। এই জায়গা থেকে আমি মনে করি যে সাংবাদিকতা যেমন দলীয়করণ হয়ে গেছে, নির্লজ্জ দালালি যেটা হয়েছে, আপনি যেটা বলতে চাচ্ছিলেন, আমরা কি সেটা দেখি নাই? সেই শেখ হাসিনার আমলে আমরা কি দেখি নাই যে আপনি নিজেও গিয়েছেন, আপনি কোশ্চেন করার জন্য আপনাকে বলা হয়েছে যে আপনি এটার শিকার হয়েছেন, আপনাকে পরবর্তীতে দাওয়াত দেওয়া হয় নাই। আমাকে কোশ্চেন করার জন্য পরবর্তীতে কোনোদিন কোশ্চেন করতে দেওয়া হয় না। আমি কতবার দৃষ্টি আকর্ষণ করেছি, আমাকে আর কোশ্চেন করতে দেওয়া হয়নি। যখন আমি রামপালের বিদ্যুৎ নিয়ে প্রশ্ন করলাম যে আমরা ইনভেস্ট করছি, তারা ইনভেস্ট করছে, জায়গাটা বাংলাদেশের, তাহলে বাংলাদেশ আমার এখানে মাঝখানে প্রশ্ন আছে, আমি বলি আমরা সাংবাদিকরা আলাদা আলাদা দলে ভাগ হব, কে সভাপতি কে সাধারণ সম্পাদক সেটা হওয়ার জন্য। এইটা বুঝি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শেখ হাসিনা আইসা আমাদেরকে মিলাই দিবে? এটা বুঝি খালেদা জিয়ার দায়িত্ব, এটা খালেদা জিয়া এটা করবে? আমাদেরকে একটা টেলিভিশন চ্যানেলে, আনিস ভাই, আমাদেরকে একটা টেলিভিশন চ্যানেলের লোভ দেখাবে, একটা পত্রিকার মধ্যে একটা ভালো চাকরির লোভ দেখাবে, আমরা হচ্ছে ওই লোকের সারাদিন ধরে ওই লোকের সারিন্দা ধরে গান গাবো। এইটা বুঝি রাজনীতিকদের দায়িত্ব, রাজনীতিকরা আমাদের ঠিক করবে? না, রাজনীতিকরা এটাকে নিরুৎসাহিত করতে হবে, তারা এটাকে উৎসাহিত করছে। যে সমস্ত লোকজন তার ফেভারে কোশ্চেন করতো তাদেরকে রেখেছেন। খালেদকে তো দ্বিতীয় দিন কেন ডাকেন নাই তাহলে, উনি যদি সেটা চাইতেন? এটা তো পৃথিবীতে কোথাও হয়? ডোনাল্ড ট্রাম্প একটা বিপক্ষের লোকরে ডাকে, এই যে আপনি হোয়াইট হাউসে, এটা পৃথিবীর কোথাও ডাকে বিপক্ষের লোকরে? ডাকে, হোয়াইট হাউসে ডেকেছে, হোয়াইট হাউসে সিএনএন কে উনি নিষিদ্ধ করছেন, কিন্তু সিএনএন এর লোক তো গিয়েছে, সিএনএন কে তো নিষিদ্ধ করতে পারে নাই, অপমান করে বাইর করে দেয়। আচ্ছা যাই হোক, এখন সারা ওয়ার্ল্ডে ওইরকম হয়ে গেছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা রাজনীতিবিদদের কাছে আমাদের অবস্থান সেই পর্যায়ে নিয়ে গিয়েছি, এবং শেখ হাসিনার যে প্রেস কনফারেন্স সেটা ছিল একটা উৎকৃষ্ট উদাহরণ। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে খালেদ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডক্টর ইউনূস কখনো প্রেস কনফারেন্স করেন নাই। উনি যদি প্রেস কনফারেন্স করতেন, আপনি দেখতেন কি হারে তেল মারা হয় সেখানে। হ্যাঁ, দ্যাটস অলসো ট্রু। ডক্টর মোহাম্মদ ইউনূস হ্যাঁ, এখন যে বড় বড় কথা বলছে যে শেখ হাসিনা দালালি করছে, কি প্রকার দালালি সেটা দেখতেন। এবং তারেক রহমান যখন ক্ষমতায় যাবেন, কিংবা আমির জামাত যখন ক্ষমতায় যাবেন, তখন আপনি দেখবেন পায়ে কিভাবে তেল মারা হচ্ছে। এবং এই লোকগুলোই যারা বলছে যে এইসব কথা বলেন কেন, তারাই তাদেরকে আবার সামনে নিবেন, এবং যারা কঠিন কোশ্চেন করবেন, যারা প্রশ্ন তুলবেন, যারা ক্ষমতাকে কোশ্চেন করেন, তাদেরকে ডাকবেন না, ওদেরকে ডাকবেন এবং ওদেরকে বড় বড় পোস্টে দেবেন, বড় বড় মিডিয়া দেবেন। ঠিকই আছে, তাহলে তো আমরা একটা ঝুড়িতে করে বিক্রি হওয়ার জন্য বসে আছি। তা আমাদেরকে কেউ কিনবে, কেউ ফেলে দিবে, কেউ বাকিরা অন্যদিকে যাবে। আমাদের তো তাহলে ঠিকই আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা, আমরা সবাই নই, কেউ কেউ। মির্জা ফখরুল ইসলাম মানে বেশিরভাগ লোক যদি হয়, তাহলে আর আমরা সবাই আর বাদ থাকলাম কোথায় আনিস ভাই? এখন হয়তো
এখন হয়তো এখন হয়তো যদি হাতে গোনা কইতে হয়, হয়তো আপনাদের 2-3 জনের নামই বলতে হবে যে যারা না আর কি, নাইলে তো সবারই একই অবস্থা অলমোস্ট। তো এইটাতে আর ওরা কি বলবে। যাই হোক, আমি পরবর্তী প্রসঙ্গে যাই, অথবা এর কোনোটিও যদি না মনে হয় তাহলে আপনার উত্তরটি কি হবে সেটি যদি আমাদের একটু বলেন। আপনার বলা শেষ হলে একই প্রশ্ন আমি আনিস ভাইকেও একটু শুনতে চাইবো। দেখেন, আমরা যখন ম্যাট্রিক পাস করলাম তখন সম্ভবত দ্বিতীয় ব্যাচে আমরা এমসিকিউ করছি আর কি, এর আগে তো এমসিকিউ ছিল না আর কি। তো বহু বছর এমসিকিউ পরীক্ষা দেই নাই, তো আমরা বহু বছর ওই পরীক্ষা দেই নাই, তো এই জন্য ভুলে গেছি যে এমসিকিউ তে কিভাবে আনসার করতে হয়। বাট আপনার প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, আসলে ঝুঁকি আছে, ঝুঁকি আছে অনেকগুলো বাস্তবতা। দেখেন, নাম্বার 1 হচ্ছে সুব্রত বাইন টপ টেরর যখন গ্রেফতার হইলো, আপনার মনে থাকার কথা যে ডিবিতে রিমান্ডে যে সে বক্তব্য দিল, সেখানে কিন্তু সে অনেক বিস্তারিত জবানবন্দি দিয়েছে, যেগুলো গণমাধ্যমে এসছে। ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন সোর্স থেকে জেনেছি যে ভারতে তার ট্রেনিং নিয়ে কথা বলেছে, মাল্টিপল আইডি আছে তার বাংলাদেশে এবং ভারতে, বিভিন্ন নামে তার ডকুমেন্টেশন আছে, অস্ত্রের ট্রেনিং আছে, এবং সেখানে তারেক রহমান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ এন্টি আওয়ামী লীগ ফিগারকে অ্যাসাসিন করা, দেশের বাইরে চেষ্টা করা, এগুলো নিয়ে কিন্তু সে খোলামেলা কথা বলেছে। তারেক রহমানকে তো 1/11-এর সময় যথেষ্ট নির্যাতনের মধ্য দিয়ে দেশ ছাড়তে হয়েছে। তিনি যে বেঁচে ফিরবেন অথবা সুস্থ থাকবেন এই সম্ভাবনা কেউ দেখে নাই। এরপরে দেখেন যে বেগম জিয়ার উপরে যে নির্যাতনটা হয়েছে, অতএব এই ফ্যামিলিটিটা যে একটা নির্যাতনের টার্গেটের মধ্যে আছে সেটা কোনোভাবে অস্বীকার করবার সুযোগ নাই। এরপরে হচ্ছে দলের লোকদের ভিতরে যে স্যাবোটাজের সম্ভাবনা আছে, এটা বারবার তো আমরা মানে আস্থাহীনতা, অবিশ্বাসের জায়গা থেকে দেখেছি। বেগম জিয়া স্ট্যান্ডিং কমিটির লোকদেরকে বলছে আপনারা মোবাইল বাইরে রেখে আসেন, তা বারবার কনভারসেশন লিক হচ্ছে। তো সেই জায়গাতে আপনার ঝুঁকি আছে, এটা আমি বোধ করি যে আছে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে ঝুঁকি জিনিসটাকে আপনি আসলে কতটুকু ঝুঁকি মনে করেন, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যেমন ধরেন, আমরা যারা হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছি, আমরা প্রত্যেকদিন গুমের, আমাকে ডিজিএফআই থেকে বলছে না যে ভাই আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছেন, আপনি কিন্তু গুমের থ্রেশহোল্ড পার হয়ে গেছেন। তো তারপরে আমরা বলছি তো আমরা বন্ধ করি নাই তো কথা বলা, আমরা দেশ ছেড়ে চলে যাই নাই তো, আমি চাইলে তো অনেক দেশে চলে যাইতে পারতাম, আমি তো কোথাও পালায় চলে যাইনি। তো ভয় জিনিসটাকে আসলে আপনি কতটুকু ভয় আকারে নেবেন সেটা মাথায় রাখার ব্যাপার আছে। থার্ড একটা বিষয় হলো যে বিএনপির লিডারশিপের জায়গা থেকে তার কাঠামোগত স্ট্রেংথ যেমন আছে, পারিবারিক নেতৃত্বের, এটা কিন্তু উইকনেসও আছে, বিকল্প নেতৃত্ব না থাকার যে উইকনেস। তো সেখানে তারেক রহমান তো এখানে সেন্ট্রাল ফিগার। তো তার বেঁচে থাকা না থাকা, সুস্থ থাকা না থাকা, দেশে ফেরত আসতে পারা না পারার সাথে বিএনপির কিন্তু রাজনৈতিক অস্তিত্বের সাথে একটা কানেকশন আছে। তো সেই জায়গাতে দল আকারে তাকে একটা কালেকটিভ সিদ্ধান্ত নেবার জায়গাতে সেটা রেফার করেছেন, এবং সেইটা তাকেই ফাইনালি ঠিক করতে হবে যে আসলে এই সিদ্ধান্তটা তার পলিটিক্যাল ক্যারিয়ার, তার দলের ক্যারিয়ারের জন্য কতটুকু যৌক্তিক এবং ন্যায্য। বেরশের ফুয়াদ, আপনাকে ধন্যবাদ। আমি আনিস ভাই আপনার কাছে একই প্রশ্ন করতে চাই, আপনি যদি চান তাহলে আমি মাল্টিপল চয়েসটা আমি মনে করে দিতে চাই। আর্মি থেকে ওনার ঝুঁকি, ভারত থেকে ঝুঁকি, নিজ দলের মধ্যে ঝুঁকি, নাকি কোনো গুপ্ত ঘাতকের মাধ্যমে তার ঝুঁকি, সেটা যদি আপনি একটু বলেন, তার ঝুঁকি আছে কিনা, এবং ঝুঁকি না থাকাটা, ঝুঁকিটাকে অ্যাসেস করে না ফেরাটা ঠিক আছে কিনা। জনাব তারেক রহমানের কথা বলছি। আনিস ভাই, ঝুঁকি একজন বড় নেতার পক্ষে থাকতেই পারে। যারা ক্ষমতায় যাওয়ার কাছাকাছি নেতৃত্ব প্রক্রিয়ায় যারা জড়িত থাকেন, তারা সব সময় এই ঝুঁকি মোকাবেলা করেই চলতে হয়। আপনি যদি খেয়াল করেন যে বেনজির ভুট্টোর কথা, উনি তো র্যালিতেই মারা গেলেন, রাজনৈতিক র্যালি যখন হচ্ছিল। এখন এরপরে কথা, ইমরান খানের প্রসঙ্গ আসলো, সে একই বিষয়টা। বাংলাদেশে শেখ হাসিনার উপর বারবার আক্রান্ত হয়েছেন। শেখ হাসিনা অনেক মানে বাংলাদেশের সবচেয়ে বড় উদাহরণ তো শেখ হাসিনা, তাকে বারবার মৃত্যুর হুমকি মোকাবেলা করতে হয়েছে। বাংলাদেশের 2জন রাষ্ট্রপ্রধান মারা গিয়েছেন, সেটা এই ধরনের ইয়েতে মারা যান নাই, তারা অন্য ধরনের ঝুঁকিতে ছিলেন, এটা ইন্টারনাল বা সরকারের মধ্য থেকে। এখন তারেক রহমান, যদি আমি যেটুকু দেখেছি, ফেব্রুয়ারিতে উনি যে লন্ডন সফর করলেন, তার আগ পর্যন্ত গোয়েন্দা রিপোর্টে ছিল যে ওনার দেশে আসা হুমকি আছে। তারপরে ফেব্রুয়ারির পরে আমি যতদূর জানি যে সেটা উঠে গেছে। একটা সেকেন্ড, মানে গোয়েন্দা রিপোর্টটা কি পাবলিক করা হয়েছে, নাকি আপনি আপনার সোর্স থেকে জেনেছেন? আমি পার্সোনালি জেনেছি। আপনি পার্সোনালি জেনেছেন? আমার সোর্স থেকে জেনেছি। ওকে। তো
সেটাতে পরবর্তী পর্যায়ে আমি জানি যে এটা উঠে গেছে। এখন তারেক রহমান কেন আসছেন না সেই ব্যাখ্যাটা উনি সবচেয়ে ভালো করে দিতে পারেন। আমি মনে করি সেটা যদি অভ্যন্তরীণ হয়ে থাকে, সেটা যদি বিদেশি হয়ে থাকে, সমস্ত আহ, আহ, ঝুঁকি কাটানোর জন্য উনি সরকারকে প্রেসার দিতে পারেন। ইভেন আমি এসএসএফ ডিপ্লয় করা হয়েছে বেগম খালেদা জিয়ার জন্য। আমি মনে করি যে তারেক রহমান যেহেতু সম্ভাব্য প্রধানমন্ত্রী, বা যে এই ধরনের আরো যারা আছেন তাদের জননিরাপত্তায় যদি ঘাটতি থাকে, তাদেরকেও এসএসএফ দিতে পারে এবং তারেক রহমানকেও সেটা দিতে পারে। এবং উনি এই অজুহাতে দেশে আসবেন না, সেটা আমি মনে করি না যে কাম্য হতে পারে না। কারণ রাজনৈতিক দলের নেতৃত্ব যখন নেবেন, দেশের যখন নেতৃত্ব দেবেন, নিঃসন্দেহে উনি দেশে এসে সেটা মোকাবেলা করবেন। তবে কখন আসবেন সেটা নিঃসন্দেহে তার উপরে, সেটা আমি বা আপনি বা কোনো অন্য রাজনৈতিক দলের নেতারা ডিকটেট করতে পারে না, সেটা উনি উনার মতো করে আসবেন। একজন জাস্ট একবার বলতে চাই যে কোনো বিশ্লেষক যে বলেন যে তারেক রহমান কিছুতেই দেশে আসবেন না, কারণ তাকে -1 করে তাকে বিদেশেই রাখা হয়েছে। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? কোনোভাবে কি তারেক সাহেবকে আমি মাইনাস যদি করা হয়ে থাকে, সেটা বৃহত্তর আঙ্গিকে যেটা ছিল যে দুই ফ্যামিলিকে মাইনাস করা, সেই ক্ষেত্রে আমি মনে করি না যে তারেক রহমানের বর্তমান সময়ে সে ধরনের কোনো পরিস্থিতি বিরাজ করছে। কারণ এই সময় এটি দেশের হাল ধরার জন্য আমাদের একজন নেতার দরকার। তারেক রহমানকে আমি 5 আগস্টের আগ পর্যন্ত সেটার জন্য কম্পিটেন্ট মনে করিনি, কিন্তু 5 আগস্টের পরে ওনার বক্তৃতাগুলো যেভাবে আমি দেখেছি, যেভাবে ওনাকে আমি নেটে ফলো করেছি, তাতে আমার মনে হয়েছে যে রাষ্ট্র পরিচালনার মতো তার দক্ষতা অর্জিত হয়েছে। ঠিক এই মুহূর্তে আমি মনে করি যে তার ওই যোগ্যতা হয়েছে, এবং সেই পরিস্থিতিতে আমি মনে করি যে তার দেশে ফিরে আসা উচিত, এবং কে কি বললো সেগুলো কেয়ার করা উচিত না। এই প্রসঙ্গটা আমাদের শেষ প্রসঙ্গ, কিন্তু আমরা আনিস ভাই থেকে শুরু করব এই প্রশ্নটা। একই প্রশ্নের উত্তর আমি ব্যারিস্টার ফুয়াদের কাছ থেকে একটু জানতে চাইব যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রয়োজনে চিকিৎসা সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এর আগে আমরা দেখেছি যে এই কিছুদিনের মধ্যে দেখেছি যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন। বৈঠক কি নিয়ে করেছেন আমরা অবশ্য জানি না, আমরা শুধু জানি যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেছেন। ভারতের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক এবং বাংলাদেশের সম্পর্ক এবং ভবিষ্যৎ বাংলাদেশের সম্পর্ক আপনি কেমন দেখেন? আনিস ভাই, এটা আপনার কাছে প্রশ্ন, একই প্রশ্ন ব্যারিস্টার ফুয়াদের কাছেও, কিন্তু আমরা আগে আনিস ভাইকে শুনতে চাই। আনিস ভাই। আমি এটা মনে করি যে খুব সৌহার্দ্যপূর্ণ বিষয়, যখন একটা প্রতিবেশী রাষ্ট্রের একজন সাবেক প্রধান এবং সম্ভাব্য দল যেটি ক্ষমতায় যাবে, যার সাথে তাদের ডিল করতে হবে অদূর ভবিষ্যতে হয়তো, তো সেই দলের একজন নেত্রী যখন দুঃসময়, তখন এই আহ্বান জানানোটা সাধারণ সৌজন্যতার মধ্যে পড়ে। একই ধরনের আহ্বান পাকিস্তানের তরফ থেকে আসে নাই, কিন্তু তারাও শুভকামনা করেছেন, ওনার রোগ মুক্তি কামনা করেছেন। ভারতের প্রধানমন্ত্রী যে স্টেটমেন্ট দিলেন, সেটা নিয়ে আবার রাজনৈতিক মহলে অনেক স্পেকুলেশন শুরু হয়েছে। আমি আজকে দেখলাম যে টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্টে দেখলাম, সেখানে বাংলাদেশের হাই কমিশনার যিনি দিল্লিতে নিয়োজিত আছেন, তার একটা বক্তব্যকে খুব ফলাও করে প্রচার করা হচ্ছে। বলা হচ্ছে যে এই যে 5 আগস্টের পর থেকে ভারত বাংলাদেশের যে সম্পর্ক স্টাক হয়েছিল একটা পয়েন্টে, যেটা আওয়ামী লীগ বা শেখ হাসিনার প্রশ্নে, ভারত এখন সেই অবস্থানে নাই। ভারত সেটা থেকে বিস্তৃত হয়েছে, এবং তার প্রমাণ হয় যে নরেন্দ্র মোদী যখন এই ধরনের আহ্বান জানান, সেটা এক ধরনের যার যার মতো সে বুঝে নিচ্ছে। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে যখন এই ধরনের কথা বলা হয়, তখন আমার তো মনে হয় যে ভালোই, আমরা একটা পয়েন্টে, আওয়ামী লীগ পয়েন্টে ভারত বাংলাদেশের সম্পর্ক কেন আবদ্ধ হয়ে থাকবে, এবং সেটা কেন ফ্লারিশ করবে না? কারণ আমরা এই দুই দেশ, জনগণ একে অন্যের উপর অনেকভাবে আমরা নির্ভরশীল। আমাদের ব্যবসা বাণিজ্য অনেক কিছু পরস্পরের প্রতি আমরা নির্ভরশীলতা দেখাই। সেই ক্ষেত্রে আমরা ভারতকে হেন করব তেন করব এই সমস্ত মানে বাকওয়াজ বক্তৃতা ঢাকায় বসে বসে করার থেকে বাস্তবতা যেটা, সেটা হচ্ছে আমাদের দুই প্রতিবেশী পাশাপাশি চলা উচিত। আমরা
পরের বন্ধু হিসেবে থাকবো, নত জানু পলিসি আমাদের কারো থাকবে না, কেউ কারো নত হওয়ার দরকার নাই, এবং আগামীতে যারা সরকারে আসবে তাদের প্রতিও ভারত যাতে উদার দৃষ্টিতে রাখে সেটাই আমিও কামনা করব, এবং আমার মনে হয় যে সেই কামনা সমগ্র বাংলাদেশিদেরই থাকা উচিত। আনিস ভাই আপনাকে ধন্যবাদ। বেরিসা ফুয়াদ, আপনার কাছে একটু এই প্রসঙ্গেই একটু জানতে চাইবো, জাস্ট আপনাকে মনে করে দিতে চাই যে ভারত সরকার খুব সারপ্রাইজিংলি তালেবান সরকারের সাথে ভারত সরকারের খুব বড় বন্ধুত্ব দেখতে পাওয়া যাচ্ছে। এমনকি তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় সফরে দিল্লি সফর করেছেন, যেখানে অনেক ইসলামিক দেশও আসলে এই ধরনের কূটনীতিক সম্পর্কের মধ্যে নাই। আমরা একটু ভারত বাংলাদেশের সম্পর্কের বর্তমান, ভবিষ্যৎ এবং এই বৈঠকগুলি সম্পর্কে আপনার কাছে একটু শুনতে চাই। দেখেন, বাংলাদেশ ভারতের সাথে আমাদের কখনো কোনো রাষ্ট্রীয় সম্পর্ক ছিল না, ফাংশনাল কার্যকর সম্পর্ক যদি বলেন। বাংলাদেশে ঐতিহাসিকভাবেই হচ্ছে ভারত একটা দলের সাথে সম্পর্কটা মেনটেন করেছে, এবং সেটাও মানে ভারতের জায়গা থেকেও এটা রাষ্ট্রীয় সম্পর্ক থেকে এটা কংগ্রেসের সাথে সম্পর্ক ছিল। তো সেই জায়গাতে একটা দল মানে কি আওয়ামী লীগ, একটা দল মানে কি আওয়ামী লীগ। বেরিসা ফুয়াদ, এইটা কি আসলে ঐতিহাসিকভাবে ঠিক? কারণ আমরা দেখেছি বিএনপি সরকার কিন্তু ভারতে বিবিআনার গ্যাস পুরোটা দিয়ে দিতে চাইছিল, সবকিছু মানে কার্যকর। মানে আপনি যদি আমার 53 বছরের জায়গা থেকে মানে রাফলি ধরেন আর কি, রাফলি ধরলে আমি দেখি যে আওয়ামী লীগ যে 5 বছর ক্ষমতা ছিল 71 থেকে 75, তারপরে তো ভারতের সাথে যেগুলি চুক্তি হয়েছিল সেগুলি বাতিল হওয়ার কথা, আমরা বাতিল হইতে দেখি নাই, কিন্তু অকার্যকর হয়। একটা বিষয় হলো যে স্টেট বিটুইন দ্য স্টেটস যখন চুক্তি হয়, এই চুক্তিগুলো হয়ে যাওয়ার পরে বাতিল করাটা অনেক ডিফিকাল্ট, মেয়াদ পার হওয়ার পরে বাতিল হয়। আপনি যেটা করতে পারেন সর্বোচ্চ নতুন করে হয়েছে, ওইটাই বলতে পারবো, ওইটা টেকনিক্যাল রিজনে হয়, তখনকার ডিপ্লোম্যাটিক সম্পর্ক ধরে রাখা। বাট কার্যকর সম্পর্কের কথা বলছি, কার্যকর সম্পর্ক হয় যখন আপনি একটা দেশ হিসাবে আরেকটা দেশের সভরেনিটিকে রেসপেক্ট করেন, একটা দেশ হিসাবে আরেকটা দেশের জনগণের সেলফ রেসপেক্ট, ডিগনিটিকে আপনি মর্যাদা দেন, সম্মান দেন। আপনি কার্যকর সম্পর্ক বলতে বোঝায় যখন আপনি নিজে গণতন্ত্র চর্চা করেন কিন্তু অন্য দেশে ফ্যাসিবাদ কায়েম করবার জন্য অথবা ফ্যাসিবাদ বল রাখার জন্য চেষ্টা করছেন। কার্যকর সম্পর্ক হচ্ছে আজকে খালেদা জিয়ার জন্য আপনি স্ট্যাটাস দিচ্ছেন, কিন্তু এই বিএনপির সাথে তো আপনি 11 বছর মিটিং করেন নাই বাংলাদেশে, আপনি দেখা তো করেন নাই। 11 বছর মিটিং বাংলাদেশে না করলেও বেরিসা ফুয়াদ, আমি মনে করাই দেই, বেগম জিয়া যখন বিরোধী দলের নেত্রী, তিনি একবার দিল্লি সফর করেছিলেন, তাকে বাংলাদেশের সকল সাবেক এবং বর্তমান সরকার প্রধানের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা ভারত দিয়েছিল, লাল গালিচা টালিচা বিছায় একটা কেলেঙ্কারি কাণ্ড। রাইট, সেটা সত্য, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মানে সিরিমোনিয়াল রিলেশনশিপের থেকে আমি তো ফ্যাক্টস দেখতে চাই, আমার আমি মনে করাই দেই, জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, ইন্দিরা গান্ধী জিয়াউর রহমানকে ফেলিসিটেট করার সময় যেসব কথাগুলি বলেছেন সেগুলো তো সব রেকর্ডেড। আপনি সেটার মধ্যে যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন জিয়াউর রহমানের সাথে ইন্দিরা গান্ধী কি ধরনের সম্পর্ক করতে চেয়েছেন। আমি আরো উদাহরণ দিতে পারি, কিন্তু আমি কিন্তু না, আমি এক্সাম্পল গুলোর সাথে আমি পরিচিত, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি যখন হিসাব মিলাই তখন আমি তো হিসাব মিলাইতে পারতেছি। ওকে, আসেন আমরা হিসাব মিলাই, অল্প অল্প করে হিসাব মিলাই। ধরেন ইউনূস সরকার আইসা কি হাসিনা সরকারের একটা চুক্তিও সামনে আনছে বা বাতিল করছে? ওইটা তো বললাম, কিছু বাতিল করছে, ওই যে আপনার ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল হয়েছে, না ওইটা ইন্ডিয়া বাতিল করছে, ইন্ডিয়া বাতিল করছে, তার একটা মানে আমি এটা কি বলবো, এটা বাতিলও না, এটা তো ঠেলায় পইরা আমাকে সব প্রধানমন্ত্রীকে ডাইকা না, কিন্তু আমাকে রাতের বেলা বেরিসা ফুয়াদ, আমি আপনার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত, কিন্তু আমরা যখন ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে শুধু একটা রাজনৈতিক দলরে আমরা দায়ী করি বা একটা রাজনৈতিক দলের দিকে আঙ্গুল তুলি, এটার ক্ষেত্রে আমার সিরিয়াস আপত্তির জায়গা আছে। কারণ আমার কাছে আমি দেখি ভারতের ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কোনো বদল এই 53 বছরে আমি সিরিয়াসলি দেখি না। বরং আমি আপনাকে মনে করাই দিই, বাংলাদেশ কিন্তু চীন থেকে সাবমেরিন কিনছিল ভারতের সাথে সমুদ্র সীমা পাহারা দেওয়ার জন্য। যেই সাবমেরিনের টেকনিশিয়ান বাংলাদেশের নাই, অর্থাৎ চীনের লোক থাকবে ওই সাবমেরিন পাহারা দেওয়ার জন্য, কিনছিল না? বাংলাদেশ ভারতের সাথে একরকম গ্যাঞ্জাম করে চীনের টাকা দিয়ে পদ্মা সেতু বানাইছে না? বানাইছে। কিন্তু সেই জন্য আমরা ব্যাপারটারে একটা জায়গায় আলোচনাটা, ধরেন আপনার মতো লোকের আলোচনাটাতেও যদি সবগুলি দিক উঠে আসে তাইলে আমার মনে হয় যে এটা ভালো হয়। কারণ আমরা কিন্তু বিএনপি বা জামায়াতের সম্পর্ক ভারতের সাথে খারাপ দেখি না। জামায়াত, এটা শেষ কথা বলি যে আমরা একটা সলিড ফাউন্ডেশনের উপর সম্পর্কটা দেখতে চাই। আপনি যে দুটো एग्जांपल দিয়েছেন, एग्जांपल দুটো প্রবলেম্যাটিক। একটা দেখেন যে দুইটা সাবমেরিন চায়না থেকে কিনছে, এটা কিন্তু
আপনার গ্রাউন্ডের সাবমেরিন, আপনি যদি রিপোর্ট পড়েন এবং ভারতকে ইনফর্ম করা হয়েছে যে এই সাবমেরিন ভারতের জন্য কোনো নিরাপত্তা হুমকি না। দ্বিতীয়ত হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতু করবার জন্য টাকা তো ইন্ডিয়াকে অ্যাপ্রোচ করা হয়েছিল, যখন ওয়ার্ল্ড ব্যাংক মাইনাস করা হয়েছে। ইন্ডিয়া এই টাকা দেবে কোত্থেকে? একটা গরিব মানুষ, একটা গরিব রাষ্ট্র, নিজের দেশের 80% লোক দরিদ্র সীমার নিচে বাস করে। আমি এটা নিয়ে তর্ক তো করতে সেই চাই না, রাষ্ট্র মানে কি পৃথিবীতে যে কোনো দুইটা দেশ যদি যুদ্ধ না করে সাবমেরিন কিনলে পাশের দেশকে ইনফর্ম করতেই হবে যে তোমার জলসীমা পাহারা দেওয়ার জন্য আমি সাবমেরিন কিনতেছি। সেটা গ্রাউন্ডেড শুধু ছিল, তাই না, গ্রাউন্ডেড ছিল 2 বছর, ডিকমিশন ছিল, আবার কমিশন হয়েছে, কিন্তু এটা কমিশনও ছিল। কিন্তু আবার এটাকে আবার কম্পেনসেট করছে না হাসিনা। $500 মিলিয়ন অস্ত্র, পচা অস্ত্র কিনছে না ইন্ডিয়া থেকে। সেই তো তাহলে আপনার দেখতে হবে যে হাসিনা আপনি তো যে চারিদিকে এই যে ঢোলের সাবমেরিন চারিদিকে বাড়ি দিছে, হাসিনা তো ঢোলের চারিদিকে বাড়ি দিছে, কিন্তু আমরা বিষয়টা তো একদিকের কিন্তু কথা আমার কেন তো কোনো করব? কার্যকর, তাহলে এটা তো কার্যকর সম্পর্ক না। তো কার্যকর সম্পর্ক কোনটা? যে আমার যে বাইল্যাটারাল ইস্যুস গুলো আছে, ধরেন মোটা দাগে আমার 4টা বাইল্যাটারাল ইস্যু আছে ভারতের সাথে। প্রথম কথা হচ্ছে আমার ক্রস বর্ডার ইস্যু। আমার সীমান্তে শত শত মানুষ মারা গেছে গত 54 বছরে, এর একটারও বিচার হয়নি, ইনক্লুডিং ফেলানি হত্যা। দ্বিতীয়ত হচ্ছে আমার ট্রান্সবাউন্ডারি রিভার্স আছে, আমার 54টা অভিন্ন নদী, এবং এই ট্রান্সবাউন্ডারি নদীতে বাদ দিয়ে আমার টোটাল বাংলাদেশের কয়েক শত, 350-র মতো ছোট বড় নদী মরে গেছে গত 50 বছরে ফারাক্কাবাদ চালু হওয়ার পরে। ভারত এটা অ্যাড্রেস করে নাই সিরিয়াসলি। আমাদের তরফ থেকেও সিরিয়াস ডিপ্লোমেসির ঘাটতি আছে। আমার রাষ্ট্র, গভর্নমেন্ট কখনো এটা সিরিয়াস নেগোসিয়েশনে যেতে পারে নাই। থার্ড হচ্ছে দেখেন আমার ট্রেড ডেফিসিট। আমি ভারত থেকে ধরেন প্রায় 14-15 বিলিয়ন ডলারের জিনিস কিনি, রেগুলার টাইমের কথা বলছি। ভারতে আমি এক্সপোর্ট করি 2-2.5 বিলিয়ন ডলারের, এবং এটার জন্য ভারত দায়ী, কারণ ভারত তার মার্কেটে আমাকে অ্যাক্সেস দেয় না। আপনার কাস্টমাইজ, লিগাল, ইললিগাল, রেগুলার, ইররেগুলার বিভিন্ন বাধা সে তৈরি করে রাখে সেখানে। ফোর্থ হচ্ছে আমার দেশের ডোমেস্টিক পলিটিক্সে ইন্টারফেয়ারেন্স করা। এই 4টা মোটা দাগের ইস্যুকে যদি আমরা সম্মানজনকভাবে অ্যাড্রেস না করি, তাহলে সেই সম্পর্কটা কার্যকর সম্পর্ক না। আমি একটা ইফেক্টিভ, একটা ফাংশনাল রিলেশনশিপ বলতে ওটাই বোঝাচ্ছি। আমার মনে হয় এবং সেই জায়গাতে আমরা চাই যে ইটস এ মোর অফ এন ইন্ডিয়ান রেসপন্সিবিলিটি টু লুক ইনটু দ্য ম্যাটার্স দেন বাংলাদেশ সাইড, কারণ এটা তারা ফেল করেছে বারবার। এবং আমরা চাই এই সম্পর্কটা রেগুলার হোক, কারণ প্রতিবেশী হিসাবে এই সম্পর্কটা ভালো করা ছাড়া আমাদের দুই পক্ষের সিম্পলি আর কোনো অপশন। আমার কাছে মনে হয় যে আপনি যত চমৎকারভাবে এই পয়েন্টগুলি বললেন, এটা আসলে আজকের আলোচনাকে খুব সুন্দরভাবে সাম আপ করছে। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এইগুলির পাশাপাশি ধর্মের কার্ডটা খেলাও দরকার আছে, যে ওরা মুসলমানদের নির্যাতন করে, আমরা হিন্দুদের, সেটা ঠিক আছে এরকম না? ওইটা আমার মনে হয় যে আপনি পপুলিজমের কথা বলেছেন না, ইটস পিওর ভোটিং ব্যাপার, বাট লার্জলি মোটা দাগে আমাদের মাইনরিটিদের আসলে অনেক ভালো আছে, ক্রস পার্টি আমাদের কনসেনসাস আছে, এবং এই ইস্যুস গুলোকে এখানে যত সুন্দর করে অ্যাড্রেস করবার জন্য আপনারা পাইলাম বলে আমি শুধু এই জিনিসটা একটু জিজ্ঞেস করে রাখি, এটা নিয়ে আমি একটু আনিস ভাইরাও একটু শুনবো। এইটা শেষ প্রসঙ্গ। যেমন ধরেন ভারতের একজন নুপুর শর্মা মুসলমানদের নিয়ে কথা বলার জন্য কিন্তু আদালত থেকে শুরু করে সব জায়গায় কিন্তু উনাকে বেশিং এর শিকার হইতে, মানে উনাকে শাস্তি পেতে হয়েছে, আমি যদি এইভাবে বলি। কিন্তু আমাদের দেশের মাইনরিটিরে গালি দিলে, মাইনরিটিরে আক্রমণ করলে আসলে কি কোথাও শাস্তি পাইতে হয়? আমি কিন্তু প্রতিদিন মাইনরিটিরে আক্রমণ করা ওয়াজ শুনি, বিশ্বাস করেন, একটু আমি বাড়ায় বলতেছি না। প্রতিদিন মাইনরিটিরে আক্রমণ না করলে আমার ধর্ম দাঁড়ায় না, কারণ এটা তো ভুয়া ধর্ম, আমার ধর্মটা ঠিক ধর্ম, সুতরাং আমি ওরা আক্রমণ করব। এইটা কেমন? এখন আমার মনে হয় যে মানে একটা দেখেন, যদি প্রাতিষ্ঠানিক ভাবে ধরেন, ইনস্টিটিউশনালি আমাদের সিভিল সোসাইটি, আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের ক্রস পার্টি লিডারশিপ, আপনি দেখবেন যে কখনো টার্গেট করে আমাদের মাইনরিটিকে অ্যাটাক করা, এই কালচারটা কিন্তু এখানে এখনো ডেভেলপ করে নাই। যেটা করেছে সেটা হচ্ছে আওয়ামী লীগের মানে হিন্দু অ্যাপিজমেন্টের যে পলিটিক্স, যেটা বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির মতো করে, এইটা এই পলিটিক্সটা নষ্ট করে দিয়েছে। আপনি দেখবেন যে প্রোগ্রেসিভ হিন্দু নেতারা কিন্তু এটা বলে। এই যে মন্দির ভিত্তিক কমিটি, এটা কিন্তু একসময় ছিল না, এটা যুবলীগের নেতৃত্বে কাজটা করানো হয়েছে। মন্দিরে মণ্ডপে টাকা ফান্ডিং করে পুরো কমিটিটাকে আপনার আওয়ামীকরণ করা, এই জায়গাগুলো করতে গিয়ে কিন্তু আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতো একটা বর্ণবাদী সংগঠন, একটা রেসিস্ট অর্গানাইজেশন। আপনি পাবলিক আলোচনায় আপনি মাইনরিটিকে, সেটা হিন্দু বইলা না, পাবলিক আলোচনা আপনি মাইনরিটি, সে যদি বাউল হয়, সে যদি ওই কোথাকার কোনো একটা মাজার হয়, সেটা পুরাই নেয়া দেয়া নেয়া যদি কথা হয়, আপনি এইটার কোনো সময় কোনো প্রতিবাদ দেখেন?
আপনি দেখবেন না, না, এটা আপনি আপনার লাগলে আপনি হয়তো, না, ধর্মীয় প্রতিবাদ অনুভূতি হয় কি বলেই তো এটা ধর্মীয় continue অনুভূতি করে কি না, শুধু খালেদ ভাই। মুসলমান, সুন্নি মুসলমান, হানাফি মুসলমানেরই থাকবে, আর কারো থাকবে না? না, নিঃসন্দেহে সবার ধর্মীয় অনুভূতি তো ইকুয়ালি আমার ধর্মীয় বিষয় হচ্ছে অনুভূতিটা হচ্ছে যে আপনি আঘাত দেখবেন নেওয়ার এটা জন্য কিন্তু আপনি বেশি শাস্তি যায় পান, না। অন্য ধর্মের অনুভূতির আঘাত করার জন্য আপনি কি কোনোবার ভাবে কেউ? আমি সেই জায়গাটাতে বলতে চাইতেছিলাম আর কি। না, কিন্তু আপনি দেখেন আবার উল্টাটাও দেখেন, আপনি দেখেন এই যে 5ই আগস্টের ঘটনার পরে এই দেশে ইসলামী দল, তাবলিগ জামাত, হেফাজত, মাদ্রাসার ছেলেমেয়েরা সবাই মিলে কি রাত জেগে মন্দির পাহারা দেয় নাই? এটাও তো এই 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 আমাদের একই সমাজের মধ্যে আছে। গির্জা পাহারা দেয় নাই। এরপরে দেখেন ধর্মীয় কার্ডের যে বিভক্তির রাজনীতিটা আওয়ামী লীগ করেছে, এটা দুঃখজনকভাবে হলো সত্য যে এই ডিভিশন গুলো ক্রিয়েট করে সে ফ্যাসিবাদকে দীর্ঘসূত্র করেছে। কিন্তু মোটা দাগে দেখবেন আমাদের ক্রস সেকশন একটা সেন্সাস আছে, একটা একমতের জায়গা আছে আমাদের। আমরা কেউ এই কাজগুলোকে কন্টিনিউয়াসলি সাপোর্ট আমার মনে হয় যে ব্যারিস্টার ফুয়াদ ইন্ডিয়ান সোসাইটিতে আপনি পাবেন না। তারা পারসিস্টেন্টলি সিভিল সোসাইটি দেখবেন যে মাইনরিটি ব্যাশিং কে প্রমোট করে। আমার মনে হয় ব্যারিস্টার ফুয়াদ এটা আপনি আরেকবার একটু চেক করেন, ইন্ডিয়ার সিভিল সোসাইটি মাইনরিটি বেশিংকে পুশ করে কিনা, আমাদের এখানে এটা কেমন। আমার মনে হয় যে আপনি নিশ্চয়ই আরেকবার দেখবেন। আমি একটু আনিস ভাইকে 1 মিনিট একটু শুনি এই প্রসঙ্গে। আনিস ভাই, যেটাকে আমি বলতেছি হচ্ছে সংখ্যাগুরুর ইয়াই তো চলে কিনা এই দেশে, রুল। সংখ্যালঘুদের উপর নির্যাতন বা তাদেরকে ভিন্ন চোখে দেখা, সেটা ভারত, বাংলাদেশ সব জায়গায় একই কায়দায় চলছে। বরং আমি মাঝে মাঝে দেখি যে ভারত রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু নির্যাতনে জড়িত আছে, যেটা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নাই। এবং আপনি নূপুর শর্মার যে উদাহরণ দিলেন, সেটাও ভারত তাকে রক্ষা করেছে। কিন্তু নূপুর শর্মাকে এই চ্যালেঞ্জটা এসেছিল কাতার থেকে। তারপর মিডল ইস্টের আরো কয়েকটা দেশে যখন ভারতের পণ্য বর্জন করছিল, তখন তাদের একটু হুঁশ হয়েছিল। কিন্তু তাদের যে দৃষ্টিভঙ্গি মুসলমানদের প্রতি, সেটা কিন্তু পরিবর্তন হয়নি। এবং এই রাজনীতিটা ওরা খুব ভালোভাবে চালাচ্ছে, এখনো চালাচ্ছে, সামনে নির্বাচনও চালাবে। তো এই দুইটা রাজনৈতিক দল, দুইটা দেশের মধ্যে যে এই যে রাজনীতির যে খেলাটা, সেটা আমার মনে হয় পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশকে আরো বেশি করে টার্গেট করা হয়। পশ্চিমবঙ্গের সামনে আবার ইলেকশন আসছে, সেই জায়গায় সেটাকে আরো ফুলিয়ে ফাঁপিয়ে কিভাবে কি করা যায়, বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এটা দেখানোর জন্য একটা ইয়ে আছে। আর বাংলাদেশেও কিছু কিছু লোক এমনভাবে কিছু কর্মকাণ্ড করে, সংখ্যালঘুদেরকে মনে হয় যেন অন্য দেশের নাগরিক, তাদেরকে এমনভাবে কথা বলে, এমনভাবে কটাক্ষ করে। তবে আমি একটা জিনিস আমার অবজারভেশন থেকে দেখেছি, শেখ হাসিনার আমলেও কিন্তু সংখ্যালঘুরা এক ধরনের প্রিভিলেজ পেয়েছেন। এবং এই প্রিভিলেজ পাওয়াটা আবার উনি এই প্রিভিলেজ দিয়েছেন এই জন্য যে ওদেরকে খুশি করার জন্য, দেখানোর জন্য যে আমার এখানে কত ভালো হচ্ছে। উনি ওনার ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছেন, ভোট ব্যাংক। হ্যাঁ, ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছেন, কিন্তু সেটা সংখ্যালঘুরা হিতে বিপরীত হয়েছে। প্রতি পূর্ণাঙ্গভাবে আমাদের দৃষ্টিভঙ্গি থাকতে হবে যে আমরা এখানে সমতার দৃষ্টিতে দেখতে হবে। আমরা অতিরিক্ত প্রীতি এবং আপনার ভোট ব্যাংক মাথায় রেখে যদি আমরা কিছু করতে যাই, সেটা হিতে বিপরীত হবে, সেটা সবারই খেয়াল রাখা উচিত। আনিস ভাই, আমরা যেহেতু একটু লম্বা করলামই, জাস্ট 1 মিনিটে যদি আপনি একটু বলেন, এটা আমি ব্যারিস্টার ফুয়াদকে একটু জিজ্ঞেস করতে চাই যে 2 বছর পরে আপনি বাংলাদেশটারে কোথায় দেখতে চান বা কোথায় দেখতে পাচ্ছেন? 2 বছর 2 বছর পরে আমি বাংলাদেশটাকে খুব একটা গ্যাঞ্জামের জায়গায় দেখছি। কারণ বাংলাদেশে যেভাবে বাংলাদেশ এগোচ্ছে, বাংলাদেশ শেখ হাসিনার আমলে যে জিনিসটা আমরা প্রত্যক্ষ করেছি, অর্থনীতিকে একটু নির্দিষ্ট গোষ্ঠীর পকেটে চলে যাচ্ছিল। এবং সংখ্যালঘুর যে বিষয়টা বলছিলাম, সংখ্যাগুরুরা ক্ষিপ্ত হচ্ছিল সংখ্যালঘুদের আস্ফালনে। সেই জায়গা থেকে আমরা আশা করেছিলাম যে নতুন একটা সরকার আসবে, যে আসুক একটা সাম্যের বাংলাদেশ গড়ে উঠবে, সেখানে কে মুসলমান কে হিন্দু সেটা আমরা দেখব না। অর্থনৈতিক লুটপাট, বাইরে পাচার, এগুলো বন্ধ হবে এবং ক্ষমতাসীনদের আস্ফালন, বিশেষ করে শেখ পরিবারের লোকদের আস্ফালন, সেগুলো আমরা বন্ধ হবে, এটা আমরা আশা করেছিলাম। কিন্তু ডক্টর ইউনূস আসার পর সেই আশা গুড়েবালি হয়েছে। উনি নির্যাতন, উনি বৈষম্য। আপনি 2 বছর পরে একটু গ্যাঞ্জামের জায়গায় দেখেন,
তো আনিস ভাই আপনার আমি শেষ করতে গ্যাঞ্জামের চাই। জায়গায় আমরা দিচ্ছি, কারণ উনি যেটুকু আমরা আশা করেছিলাম জি। সেটুকু আমাদেরকে শেখ হাসিনা থেকেও আরো পিছিয়ে দিয়েছেন। তো শেখ- সেই জায়গায় সামনের ভবিষ্যৎ যে কি, এবং ইনক্লুসিভ যদি চিন্তা না করি, আমরা যদি মনে করি যে আওয়ামী লীগ এমন একটা দেশ আবার- তাকে পিছিয়ে মারা যাবে আমরা- এবং এই যারা ক্ষমতা আসে তারাই শুধু ক্ষমতার হালুয়া রুটি খাবে, তাহলে এই চিন্তায় যদি তারা আগায়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক অন্ধকার। আমরা ব্যারিস্টারকে 1 মিনিট আমি একটু দেখি যে শুনি। inclusive আনিস ভাই, society আমাদের আপনাকে দরকার। ধন্যবাদ। আমরা ব্যারিস্টারকে একটু শুনি। ব্যারিস্টার ফুয়াদ 1 মিনিট যদি বলেন। আমি 2 বছর পরে বরাবরই কোথায় আশাবাদী মানুষ। জি। আমি বরাবরই আশাবাদী মানুষ। একটা জাতি গঠনের লম্বা লড়াই আছে, তো এগুলো হচ্ছে আমার এই লম্বা লড়াইয়ের প্রত্যেকটা স্টপেজ, স্টেশন আর কি। তো এবং এইটা 2 বছর পরেই একদম দেশ উগান্ডা থেকে সুইজারল্যান্ডে পরিণত হবে, অথবা আগে সিঙ্গাপুর থেকে ছিল এখন আবার সাডেনলি হাইতি হয়ে যাবে, বিষয়টা এরকম না। বিষয় হচ্ছে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, কালেকটিভলি আমরা সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে চাই। গত 1 বছরে ঐতিহাসিক, আমাদের ইতিহাসে অনেক বড় গুরুত্বপূর্ণ অনেকগুলো Okay. ঘটনা ঘটে গেছে। ওকে, তো আমরা রাষ্ট্র আকারে, রাজনৈতিক দল আকারে এই দেশের সংস্কার নিয়ে সবাই মিলে কোনোদিন কথা বলি 2 বছর পরে এবার কথা বলেছি। 2 বছর পরে So, এই জন্য 2 বছর আমরা পরে চাই নতুন এই সরকার কথা- দেখেন না এই সরকারকেই দেখেন, একজন প্রশ্ন করতেছিলেন। না, আমি রাজনৈতিক সরকার দেখি। আপনি রাজনৈতিক সরকার থেকে বেশি। ফুয়াদ, আপনাকে অনেক ধন্যবাদ আনিস আলমগীর। আপনাকেও আমরা অনেকগুলি বিষয় নিয়ে, মানে নানা রকম বিতর্কিত বিষয় নিয়ে অনেক রকম কথা শুনলাম। আলোচনাতে আমাদের দর্শকরা অনেক অংশগ্রহণ করেছেন। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ। দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো অনুষ্ঠানে। সেই পর্যন্ত আপনাদের সবার কাছে বিদায় নিচ্ছি।